আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা একটু মন্তব্যের ঘরে আমাকে জানিয়ে দেবে যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এবং আনুষাঙ্গিক সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লাসে। তোমরা আমাকে কনফার্ম করলে তারপরে আমি আমার ক্লাসটা শুরু করব। তো যাই হোক, আমরা আহ, আসলে আমাদের মোটামুটি এই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা আছে, তোমরা জানো যে নতুন করে আগে যেটা 7 কলেজ ছিল সেটাকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর, তাই না, সবাই মোটামুটি ঢাকার যারা আছে সবাই এটা নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হবে হবে না, এইগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে। এবং শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে আহ, একটা নতুন বিশ্ববিদ্যালয়, এই 7টা কলেজকে একসাথে নিয়ে একটা নতুন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। এবং সেই বিশ্ববিদ্যালয়ের জন্যে তোমরা যারা এখন ভর্তির মানে এই ভর্তির যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য সাধারণ জ্ঞানের আজকে একেবারে পরীক্ষার আগে স্কুল অফ এক্সিলেন্সের যে নিয়মিত আয়োজন থাকে ওয়ান শট ক্লাস, সেই ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে আমরা আজকে আহ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের যে দুইটা আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেই পরীক্ষার সমাধান ক্লাস এবং একই সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়িয়ে দেওয়ার জন্য মূলত এই ক্লাসটা করা, যেন তোমরা একদম পরীক্ষার আগ মুহূর্তে এই ক্লাসটা করে তোমরা উপকৃত হও। তো যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। তার আগে আমি একটু তোমাদের মন্তব্যটা একবার একটু দেখে নিতে চাই যে আসলে তোমরা সব ঠিকঠাক আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর তোমরা বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, যারা এই ক্লাসটা করবে বা যারা ডিসিইউতে যারা পরীক্ষা দেবে, অথবা যারা ডিসিইউতে পরীক্ষা দেবে না কিন্তু সাধারণ জ্ঞানের বিষয়গুলোর সাথে বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোর সাথে যারা একসাথে বুঝতে চায়, জানতে চায়, শিখতে চায়, তারাও এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা ক্লাস শুরু করে দিব। রাসেল রানা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা দেখছো তোমাদের বন্ধুদেরকে তোমরা ক্লাসে মেনশন করে দিবে। তো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই যে 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 2025-এ শান্তিতে নোবেল নিয়ে। আমরা জানি যে নোবেল পুরস্কার, পুরস্কারের নাম কি? নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার, এইটা নোবেল পুরস্কারটা শুরু হয়েছে কবে? নোবেল পুরস্কারটা দেয়া হয় হচ্ছে আলফ্রেড নোবেলের নাম অনুযায়ী। কি নাম? আলফ্রেড আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেল, যে ভদ্রলোকটা আলফ্রেড নোবেল, তিনি কি করছেন? ডিনামাইট আবিষ্কার করছেন। কি আবিষ্কার করেছেন? ডিনামাইট আবিষ্কার করেছেন। তাহলে আলফ্রেড নোবেল আবিষ্কার করেছেন ডিনামাইট। এই ডিনামাইটের যে ব্যাপক ধ্বংসযজ্ঞ আছে সেইটা থেকে তিনি মনে করেছেন যে আসলে বিজ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা সঙ্গত, এবং সেই জায়গা থেকে তিনি তার সকল অর্থ দিয়ে একটা একটা ট্রাস্ট গঠন করে গেছেন, এই যে নোবেল ট্রাস্ট। এবং সেই ট্রাস্ট থেকে প্রত্যেক বছর যারা তোমার এই যে শান্তিতে, তারপরে সাহিত্যে, তারপরে অর্থনীতিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, মানে পদার্থ এবং রসায়ন, এইগুলোতে খুব ভালো মানে উদ্ভাবনী শক্তির পরিচয় দেয় এবং এমন কিছু উদ্ভাবন করে যেটা মানব কল্যাণে ব্যবহৃত হয়। মানব কল্যাণে যারা বিজ্ঞানকে ব্যবহার করে তারাই কিন্তু এই শান্তিতে মানে এই নোবেলটা পায় আর কি। তাহলে আলফ্রেড নোবেল তিনি হচ্ছেন কি করেছিলেন? আলফ্রেড নোবেল আমরা বলছি, আলফ্রেড নোবেল তিনি ডিনামাইটের আবিষ্কারক, এবং ডিনামাইটের ধ্বংসযজ্ঞ দেখে তিনি বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে চাইলেন, তার টাকাটাকে মানব কল্যাণে ব্যবহার করতে চাইলেন। তিনি এই যে প্রত্যেক বছর শান্তিতে নোবেল পাওয়ার যে বিষয়টা, শান্তিতে নোবেলের বিষয়টা এখন কিন্তু পুরোপুরি কি হয়ে গেছে? রাজনৈতিক একটা ব্যাপার হয়ে গেছে, তাই না? পুরাপুরিভাবে রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। শান্তিতে এই 2025-এ নোবেল পাইছে হচ্ছে মারিয়া করিনা মাচাদো। তিনি হচ্ছেন কি? তিনি ভেনেজুয়েলার, ভেনেজুয়েলা আছে না, হুগো স্যাভেজের ভেনেজুয়েলা যেটা, হ্যাঁ, সেই ভেনেজুয়েলার একজন বিখ্যাত রাজনীতিবিদ আর কি। ভেনেজুয়েলার তিনি বিরোধী দলের রাজনীতিবিদ এবং ওইখানকার নাগরিক অধিকারের জন্য তিনি আন্দোলন করেছেন, মারিয়া করিনা মাচাদো। এবং আহ, মানে মোট কথা আসলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা ইয়ে ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র মারিয়া করিনা মাচাদোকে দিয়ে নোবেল টোবেল দিয়ে তারপরে হচ্ছে এই যে হুগো স্যাভেজের ভেনেজুয়েলাকে তাদের দখল নিতে চায়, করায়ত্ত করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের তো যে মানে তাদের যে গুন্ডামি সেটা তো আমরা দেখেছি, তাই না? কিছু যে গিয়ে একদম প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছে তারা, অপহরণ করে নিয়ে এসছে, তাই না? এই ধরনের ব্যাপার আমরা দেখেছি। তো 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। এরপরে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয় কবে? আমরা আমরা জানি যে এই বগুড়া
বগুড়া সিটি কর্পোরেশন, বিশেষ করে বগুড়া বা বগুড়া সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু এখন খুবই গুরুত্ব পাওয়ার দাবি রাখে, হ্যাঁ, বা খুবই গুরুত্ব পাওয়া দরকার। কেন? কারণ এই বগুড়া তো হচ্ছে তারেক রহমান, তারপরে হচ্ছে আমাদের এই যে বিএনপির জন্য তো বগুড়া খুব ইম্পর্টেন্ট। তো নর্মালি যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে যেহেতু বগুড়া সিটি কর্পোরেশন হয়েছে, একে তো এটা বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হয়েছে, কাজে এটা একটা বড় ঘটনা। তেমনিভাবে এই এই প্রতিষ্ঠার যে বিষয়টা, প্রতিষ্ঠা তো হয়েছে আসলে এপ্রিলে, হ্যাঁ, এপ্রিলে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এপ্রিলে প্রতিষ্ঠা হলেই তো হবে না, তাই না? কারণ এটার কি হতে হয়, যখন কোনো সিটি কর্পোরেশন বা কোনো উপজেলা বা কোনো থানা সেটা যখন মানে প্রতিষ্ঠা হতে হয়, তখন নিকা নামে একটা সংস্থা আছে, সংস্থা বলতে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, একটা কমিটি, সেই কমিটির বৈঠকে সেটা অনুমোদন হতে হয়। নিকার বৈঠকে অনুমোদন হলেই কেবল, হ্যাঁ, যদি নিকার বৈঠকে অনুমোদন হয় তাহলেই কেবল সেই কমিটিটা মানে এই সেই সিটি কর্পোরেশন বা সেই থানা বা সেই স্থানীয় সরকারের যে প্রশাসন মানে যে যে পার্টটা থাকে সেটা নতুন করে কি হয়, পরিচিত হয় বা সেটা স্বীকৃতি পায়। তাহলে এই ঘটনাটা ঘটেছে, স্বীকৃতির ঘটনা ঘটেছে 14ই মে 2026, 14ই মে 2026 এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয়েছে। এর আগে এপ্রিলে মেতে এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা চলেছে, হুম, কিন্তু 14ই মে হচ্ছে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার এই এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখি, হুম, তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যে আর্জেন্টিনার অনেক রকম লোকজন এখানে চলে আসছে, এসে তারা আমাকে, হ্যাঁ, নানাভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কিন্তু আমি আর্জেন্টিনাকে বলে দিতে চাই ক্লিয়ার করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ক্লাস থেকে আর্জেন্টিনার লোকজনের প্রতি আমার একটাই কথা, সেটা হচ্ছে জায়নবাদের দাস, ঠিক আছে, জায়নবাদের সেবা দাসদেরকে আমরা প্রত্যাখ্যান করেছি। তারা যতই ভালো খেলুক, যাই করুক, চুরি করুক, হ্যাঁ, মানে তাদের সারা জীবনের যে স্বভাব, মানুষের জিনিস কেড়ে নেয়া, ডাকাতি করা, এগুলোই তারা ফুটবলের মাঠেও করতে থাকুক, ঠিক আছে, ফিফাকে তারা দখল করুক, হ্যাঁ, জায়নবাদের দোসর তো ফিফা নিজেও বটে। কাজেই এই জায়নবাদীদের দোসরদেরকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা প্রত্যাখ্যান করব, এই হচ্ছে কথা, ঠিক আছে। মানে জগতের কোনো শক্তি নাই, হ্যাঁ, যারা এই এই জিনিসগুলোকে প্রমোট করে পার পাবে আর কি আমাদের সামনে। যাই হোক, তো আমরা দেখি যে বগুড়া সিটি কর্পোরেশন এই যে 20 এপ্রিল 2026 তারিখে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে এই যে 14ই মে 2026 তারিখে স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাহলে 14ই মে এই বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত? আমরা যদি দেশে বর্তমানে উপজেলার সংখ্যা কত বলি, তাহলে বর্তমানে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে 503। নতুন করে আরো 3টি উপজেলা এই বুধবার, কবে? এই বুধবার, বুধবার কত তারিখ ছিল? এই আগের যে বুধবার, আজকে যদি শুক্রবার হয় এবং তারিখ হয় কত, আজকে তারিখ কত, তাহলে এই বুধবারে যে তারিখ ছিল সেই তারিখে দেশে উপজেলার সংখ্যা হয়ে গেছে 503টা, ঠিক আছে। তো এর আগে ছিল 495টা, মাঝ দিয়ে আবার কয়টা, 5টা বার ছিল, বের হয়েছিল 500টা, বর্তমানে 503টা হয়ে গেছে। যাই হোক, তারপরও তোমাদের যদি এই প্রশ্ন চলেই আসে, হ্যাঁ, 503 অপশনে না থাকলে তোমরা 500 উত্তর করবা। দেখো, বর্তমানে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা হচ্ছে 503টা, যেটা আমি বলেছি। কেন উপজেলা সংখ্যা 503টা? দেখো, এখানে বলা হচ্ছে যে কুমিল্লার বাঙ্গরা, চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, ঠিক আছে। আগে গফরগাঁও ছিল, গফরগাঁওকে ভেঙে এখন দক্ষিণ গফরগাঁও বানানো হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িকে ভেঙে ফটিকছড়ি উত্তর করা হয়েছে। কুমিল্লার হচ্ছে মুরাদনগরকে ভেঙে হচ্ছে বাঙ্গরা নামে আরেকটা উপজেলা গঠন করা হয়েছে। বর্তমান দেশে মোট উপজেলার সংখ্যা হচ্ছে 503টা। এই প্রজ্ঞাপন হয়েছে 8 জুলাই 2026। এর আগে 7 মে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এই যে বগুড়া সিটি কর্পোরেশনের ব্যাপারে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা করা হয়েছিল। তারপরে হচ্ছে এই যে কক্সবাজারের, হ্যাঁ, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী করা হয়েছিল। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া এবং ভুল্লি, এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ নামে নতুন আরও কি উপজেলা গঠন করা হয়েছিল। তাহলে এইভাবে করে আমরা দেখছি যে এই যে এখানে সিটি কর্পোরেশন, হ্যাঁ, বগুড়া সিটি কর্পোরেশন, এটা তো আমরা বলেছি 13তম সিটি কর্পোরেশন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবারকার জন্য এটা, হ্যাঁ, এবারের সামনে যে পরীক্ষাগুলো আছে সবগুলোর জন্যই এই বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা, কততম সিটি কর্পোরেশন, এগুলো গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখছি যে এই যে যে 5টা নতুন যে উপজেলাগুলো ছিল এগুলোও কিন্তু সমান গুরুত্বের দাবিদার। তাহলে আমরা এগুলোকে গুরুত্ব দিয়ে একটু খেয়াল করব, ঠিক আছে ভাইরা? ওকে, তারপরে আমরা দেখি কি দেখবো, তারপরে তারপরে আমরা দেখি, হুম,
বলেছে এই ক্লাসের পিডিএফ দেয়া হবে, পিডিএফ দেয়া হবে কিনা সেটা তোমরা অবশ্যই অবশ্যই ইয়েতে যে আমাদের তোমাদের মনে হয় এটা কি লাইক শেয়ার কমেন্ট করলে মনে হয় পিডিএফ দেওয়া হইতে পারে না, এই ধরনের অপশন রাখা দরকার নাকি বলো? মাতা মুহুরিতে বন্যা চলছে, হ্যাঁ ওকে, মাতা মুহুরিতে বন্যা চলছে এটা তো আমরা জানি, আমরা সবাই দোয়া করব আর কি, ঠিক আছে, চট্টগ্রামের জন্য, চট্টগ্রামে যে ভয়াবহ বিপর্যয় চলছে, মানবিক বিপর্যয়, সেগুলোর জন্য আমরা দোয়া করব। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি আমরা জানি, জাতিসংঘের, আমরা জানি যে জাতিসংঘের মানে ইউনাইটেড নেশনের, হ্যাঁ 6টা কি আছে অঙ্গ আছে, কয়টা? 6টা। হ্যাঁ এই 6টার মধ্যে প্রথমটা হচ্ছে কি ইউএনজিএ, আর এই ইউএনজিএটাই হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। তাহলে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যেটা, বা জাতিসংঘ সাধারণ পরিষদ যেটা, এই জাতিসংঘ সাধারণ পরিষদ বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এরা হচ্ছে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এদের উচ্চ পরিষদের সভা হয়। হ্যাঁ তৃতীয় মঙ্গলবার এদের উচ্চতর পরিষদের সভা এদের অনুষ্ঠিত হয়, আর এটা মূলত শুরু হয় দ্বিতীয় মঙ্গলবার থেকে, বা তৃতীয় মঙ্গলবার থেকে উচ্চতর পরিষদ বসে। এখন এই যে সাধারণ পরিষদের প্রত্যেক বছর যে একবার করে এই যে তোমার এই উচ্চতর পরিষদ বসতেছে বা এই যে ঘটনাগুলো ঘটতেছে, এইটা মানে এইটার একজন সভাপতি, হ্যাঁ এই অধিবেশনের জন্য একজন সভাপতি নির্বাচিত করা হয়। এবং 81তম অধিবেশনে, জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হয়েছেন ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি হয়েছেন কি 81তম অধিবেশনের সভাপতি, ঠিক আছে। তাহলে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম আছে, দুইটা জিনিস আমরা জানি, একটা হচ্ছে কি জাতীয় প্রতীক, একটা হচ্ছে জাতীয় প্রতীক, একটা হচ্ছে জাতীয় প্রতীক, এবং আরেকটা হচ্ছে কি রাষ্ট্রীয় মনোগ্রাম। তাহলে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কে? জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান, তাকে বলা হয় পটুয়া। জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, তাকে পটুয়া বলা হয়, তাই না? পটুয়া বলা হয় কামরুল হাসানকে, ঠিক আছে। তাইলে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। আচ্ছা রিসেন্টলি আমাদের আরেকজন বড় আর্টিস্ট বাংলাদেশের, ঠিক আছে, মারা গেছেন, মুস্তফা মনোয়ার, নাম শুনেছ না তোমরা মুস্তফা মনোয়ারের? হুম, এই মুস্তফা মুন্না সম্পর্কে পড়তে হবে, বুঝছো? এই যে কার্টুন চরিত্র মিনা আছে না, মিনা কার্টুন, যেটা ছোটবেলায় তোমরা দেখেছো অনেক, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমি পড়ালেখা শিখতে চাই, শিক্ষা আমায় মুক্তি দেবে মুক্তি, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন এই মিনা কার্টুন, এটাই ছিল আমাদের বলা যায় বিনোদনের মানে মোটামুটি উপায় আর কি, কারণ তখন বিটিভি ছাড়া তো অন্য কিছু চলতো না। আমরা একটু বড় হওয়ার পরে একুশে টিভি আসলো এবং ইটিভি মানে আসলো, এবং ইটিভি বেশ কিছু মানে তোমার হচ্ছে নতুন নতুন কিছু প্রোগ্রাম, নতুন নতুন কিছু বিষয়, সেগুলো ইটিভি নিয়ে এসেছিল। হ্যাঁ তখন তো মানে এই ইটিভি হচ্ছে বিটিভির মতো করেই দেখা যাইতো। তারপরে তো ইটিভি বন্ধ হয়ে গেল। হ্যাঁ মানে অনেক রকম জটিলতা, অনেক রকম ব্যাপার স্যাপার অনেক কিছু হইলো আর কি ওই সময়। তো যাই হোক, দেখো রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান, অপরদিকে সরি মানে জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান, অপরদিকে আমরা যদি বলি যে এন এ সাহা মানে নিত্যানন্দ সাহা, যিনি নিত্যানন্দ সাহা হচ্ছেন কি, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। তাহলে এন এ সাহা হচ্ছেন রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। এই যে রাষ্ট্রীয় মনোগ্রামটা হচ্ছে তোমরা এখানে দেখছো, এই যে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। তাইলে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম জিনিসটা কি? হলুদ রঙের মানে লাল রঙের বৃত্ত, হ্যাঁ তার মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, এবং উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার, আর দুই পাশে দুটো দুটো করে চারটা তারকা। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। এই রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহার করতে পারেন রাষ্ট্রের যে কোনো লেভেলের কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের নথিতে, হ্যাঁ সকল সরকারি কর্মকর্তা তাদের নথিতে এই রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহার করতে পারেন, এটার এখতিয়ার তাদের আছে। কিন্তু কিন্তু এই এই রাষ্ট্রীয় মনোগ্রামের পাশাপাশি বাংলাদেশের যে জাতীয় প্রতীক আছে, সেই জাতীয় প্রতীকের নকশাকার ছিলেন শিল্পী পটুয়া কামরুল হাসান। এই যে আমরা কামরুল হাসানের কথা যে বলছি, যাকে পটুয়া বলা হচ্ছে, এই কামরুল হাসান তিনি কিন্তু জাতীয় প্রতীকের যে নকশাকার। এই জাতীয় প্রতীক হচ্ছে তোমরা ওই যে 1 টাকার কয়েনের পেছনে বা সকল কয়েনের পেছনে তোমরা যে ছবিটা দেখো, পানিতে ভাসমান শাপলা, হ্যাঁ তারপরে এই যে তোমার হচ্ছে এদিকে পাটের পাতা, হ্যাঁ ধানের শীষ, হ্যাঁ মানে উপরে পাটের পাতা, দুপাশে দুটো ধানের শীষ,
দুটো দুটো করে চারটা তারকা, এগুলো হচ্ছে কি জাতীয় প্রতীক। হুম। তো এই জাতীয় প্রতীক যেটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং জাতীয় প্রতীকের শাপলা কি প্রকাশ করে, তারপরে হচ্ছে জাতীয় প্রতীকের এই যে তোমার মানে ধানের শীষ, হ্যাঁ, পাটের পাতা, এগুলা কি প্রকাশ করে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু মিনিং আছে। যাই হোক, সেগুলো আমরা অন্য সময় জানবো। তিতাস কোন নদী? শাখা নদী। নর্মালি শাখা নদী আমরা কাদেরকে বলি ভাই? শাখা নদী বলি যদি মূল নদী থেকে যদি আরেকটা নদী বের হয়, তাহলে এই মূল নদীর, হ্যাঁ, মূল নদীর এইটাকে আমরা বলি হচ্ছে কি, যেটা পানি নিচের দিকে বহন করে নিয়ে যায়, এটাকে আমরা বলি শাখা নদী। হ্যাঁ, এটাকে আমরা বলি শাখা নদী। শাখা নদীকে ইংরেজিতে বলে ডিস্ট্রিবিউটরি রিভার। কি বলে ইংরেজিতে? ডিস্ট্রিবিউটরি রিভার বলে। কি বলে? ডিস্ট্রিবিউটরি রিভার। তার মানে হচ্ছে যে যে পানি ভাগ করে দেয়, ডিস্ট্রিবিউট করে দেয়, হ্যাঁ, সে হচ্ছে কি শাখা নদী। আর উপনদী কোনটা? উপনদী ধরো যে এই নদীতে যদি উপরের দিক থেকে, হ্যাঁ, উপরের দিক থেকে বহন হয়ে আসে কোনো নদী, তাহলে এটাকে বলি আমরা উপনদী। উপনদীর ইংরেজি হচ্ছে ট্রিবিউটরি রিভার। ট্রিবিউটরি রিভার। তাইলে উপনদী কি করে? উপনদী হচ্ছে মূল নদীকে পানি দেয়, আর শাখা নদী মূল নদী থেকে পানি বের করে নিয়ে যায়। এটা হচ্ছে উপনদী আর শাখা নদীর তফাৎ। শাখা নদী হচ্ছে কি, মানে উপনদী হচ্ছে কি নদীকে, মূল নদীকে পানি দেয়, আর হচ্ছে শাখা নদী মূল নদী থেকে পানি বের করে নিয়ে যায়। তাহলে তাহলে তিতাস কোন নদীর শাখা নদী? তিতাস কোন নদী থেকে পানি বের করে নিয়ে গেছে? আমরা যদি কবি আল মাহমুদের একটা কবিতা পড়ি, যে একটা কবিতা ঠিক না, এটা একটা ছড়া। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে, মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে। তাহলে কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে যে মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে, মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে। মেঘনা নদীর শান্ত মেয়ে বলা হচ্ছে তিতাসকে। তাইলে মেঘনা নদীর মেয়ে, তার মানে মেঘনা নদী থেকে বের হয়েছে তিতাস। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে মেঘনা নদী, এবং এই মেঘনা নদীর এই হইল তিতাস, শান্ত মেয়ে। ঠিক আছে, তাহলে তিতাস কোন নদী? শাখা নদী। মেঘনার শাখা নদী হচ্ছে তিতাস। তোমরা কি কমেন্ট করছো? এ দেখো এই গাধার দল, হ্যাঁ, তারা মানে খালি তোমার ইয়েতে, তোমরা এখন আছো খালি ইয়ে নিয়ে না, মানে এই খেলাধুলার বিষয় নিয়ে আছো। এরকম করলে হবে? খেলাধুলা নিয়ে এত টেন্সড হইলে হবে না, বুঝছো? পড়াশোনা নিয়ে থাকতে হবে। ওকে, যাই হোক, তারপরে আমরা দেখি 2026 সালে 20তম এশিয়ান গেমস। 2026 সালে 20তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে বলো? 2026 সালে, হ্যাঁ, 2026 সালে 20তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে 20তম এশিয়ান গেমস। আচ্ছা, এশিয়ান গেমস হচ্ছে এশিয়ার অলিম্পিক আর কি, মোটামুটি। তাই নাকি? চীনে মনে হয়েছে। হুম। কয়েকটা আছে। আচ্ছা, দেখো, যেটা বলছিলাম, আমরা বলছিলাম যে এশিয়ান গেমস কি জিনিস। এশিয়ান গেমস মূলত হচ্ছে এশিয়ার অলিম্পিক আর কি। ঠিক আছে, হ্যাঁ। তাইলে এই এশিয়ান অলিম্পিক যেটা 2026 সালে, এটার 20তম পর্ব অনুষ্ঠিত হবে, এবং এটা অনুষ্ঠিত হবে জাপানে। বুঝতে পারছো? এটা অনুষ্ঠিত হবে কোথায়? জাপানে এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এখন দেখো, হুম, সাবাস। এই যে কে এটা? এটা কে? আলী আব্দুল্লাহ। ভেরি গুড। ঠিক আছে, ওকে। তাহলে এই 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কোথায়? জাপানে। এরপরে আমরা দেখি, ভাই শোনো, পড়াশোনায় একটু মনোযোগ দাও সবাই, ঠিক আছে? এতে তোমাদের মানে সামনে যে পরীক্ষাগুলো আছে, বা সামনে যে পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে দেখবা ভালো হবে। সিরিয়াসনেস, হ্যাঁ, বা
একটা বিষয়ের জন্য আকুতি, কোনো একটা কিছু পাইতে হবে, এটার জন্য আকুতি তোমাকে ওই জিনিসটা পাওয়ার কাছাকাছি পৌঁছে দেয়। কোনো একটা জিনিস পাওয়া আর তোমার মানে বর্তমান অবস্থান, এটার মধ্যে একমাত্র তফাৎ গড়ে দাও তুমি, তুমি নিজে। কারণ আল্লাহ মানুষের কাজ এবং দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করেন, এটা মনে রাখবা। তুমি যদি এমন কাজ করতে পারো, এমন দোয়া যদি তুমি করতে পারো আল্লাহর কাছে, তাহলে তোমারও দেখবা, ঠিক আছে, এইসব ছোটখাটো বিষয় আল্লাহ সহজ করে দিবেন। নাসার আর্টেমিস 2 মিশনের মূল মহাকাশযানটির নাম কি? নাসা একটা মহাকাশ অভিযান চালাচ্ছে এবং সেখানে আর্টেমিস 2 হচ্ছে তাদের একটা মিশনের নাম। এখন একটা মহাকাশযান সেখানে যাচ্ছে, একটা মহাকাশযান সেখানে যাচ্ছে, সেই মহাকাশযান নাম হচ্ছে ওরিয়ন। তাহলে ওরিয়ন হচ্ছে, ওরিয়ন শব্দের বাংলা কি জানো? ওরিয়ন শব্দের বাংলা হচ্ছে কালপুরুষ। কালপুরুষ, হ্যাঁ, ওরিয়ন কিন্তু একটা নক্ষত্রের নাম নর্মালি। যাই হোক, সেটার আমাদের এই ইয়ের নাম হচ্ছে কালপুরুষ। যাই হোক, নাসার আর্টেমিস 2 মিশনের মূল মহাকাশযানটির নাম হচ্ছে ওরিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে নাসার অভিযান। তা দেখো, তবে আর্টেমিস 2 মিশনের নভোচারীরা ব্যক্তিগতভাবে তাদের এই মহাকাশযানের নাম দিয়েছিলেন ইন্টিগ্রিটি। তারা এটাকে ইন্টিগ্রিটি বলে ডাকছেন। এবং এই মহাকাশযানটি স্পেস লঞ্চ মিসাইল সিস্টেম এসএলএস, যেটা এটা রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। তোমরা মহাকাশ সম্পর্কিত বিশেষ করে যে স্টারলিংক, হ্যাঁ, এই যে স্টারলিংক, স্পেস এক্স, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর নাসারের আর্টেমিস মিশন, স্টারলিংক, তারপরে যে কি বলছি, স্পেস এক্স বলছি, হ্যাঁ, এই এই আর্টেমিস মিশনের পাশাপাশি এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে। আচ্ছা, তাহলে এটার নাম ছিল কি? ওরিয়ন। আচ্ছা, একটু বানান ভুল আছে, ওরিয়ন, হ্যাঁ, ওকে। এরপরে দেখি দ্য প্রিন্স গ্রন্থের লেখককে। দ্য প্রিন্স এই গ্রন্থের লেখককে, দ্য প্রিন্স গ্রন্থের লেখক হচ্ছেন কে? নিকেলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলিকে বলা হয়, হ্যাঁ, জাতীয় রাষ্ট্রের স্রষ্টা। কি? জাতি রাষ্ট্রের বা জাতীয় রাষ্ট্র, যেটা এই জাতীয় রাষ্ট্র, এই ধারণার প্রবর্তক বলা হয় কাকে? জাতীয় রাষ্ট্র ধারণার প্রবর্তক বলা হচ্ছে নিকেলো ম্যাকিয়াভেলিকে। ঠিক আছে, ম্যাকিয়াভেলি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম। ঠিক আছে, নিকেলো ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স নামক গ্রন্থের লেখক। তারপরে আমরা দেখি এই যে ইতালীয় দার্শনিক রাজনীতিবিদ চিন্তাবিদ নিকেলো ম্যাকিয়াভেলি হচ্ছেন এই দ্য প্রিন্স গ্রন্থের লেখক। রাজনীতি এবং রাষ্ট্র দর্শন বিষয়ক একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে এটা। তারপরে আমরা দেখি যে আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্বের জনককে। আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্ব, এটা আসলে সমাজ বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব। তাহলে আসাবিয়া কার তত্ত্ব? সমাজ বিজ্ঞানের বা সোশিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব, যেটা বাংলা হচ্ছে সামাজিক সংহতি। এই আসাবিয়া তত্ত্বের জনক হচ্ছেন ইবনে খালদুন। ইবনে খালদুন হচ্ছেন কি? আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্বের জনক। ইবনে খালদুন এই মানে সমাজবিজ্ঞানীদের মধ্যে একজন বিখ্যাত লোক, এবং তার একটা বিখ্যাত বই আছে। বইয়ের নাম হচ্ছে কিতাবুল ইবার। বইয়ের নাম হচ্ছে কিতাবুল ইবার। এই কিতাবুল ইবার যে বইটা, এই কিতাবুল ইবার বইটা মোট 23 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে বিভক্ত? এটার মোট খণ্ড হচ্ছে 23টা। এবং এই 23 খণ্ডের মধ্যে প্রথম 3 খণ্ড, এই 23 খণ্ডের মধ্যে প্রথম যে 3 খণ্ড আছে, সেই 3 খণ্ড হচ্ছে এই 23 খণ্ডের সার নির্যাস। কি বলছি আমরা? বলছি সার নির্যাস বা সার সংক্ষেপ আর কি। ঠিক আছে, এই যে 3টা খণ্ড, যেটা হচ্ছে এই 23 খণ্ডের সার নির্যাস, সেগুলোকে আমরা কি নামে ডাকি? মুকাদ্দিমা নামে ডাকি। কি নামে ডাকি? মুকাদ্দিমা বা মুকাদ্দামা নামে ডাকি আর কি। ঠিক আছে, বা ভূমিকা বলা হয়। তাহলে এই আল মুকাদ্দিমা বা কিতাবুল ইবার বা এর ভূমিকা আল মুকাদ্দিমা, এটা কিন্তু ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ। ঠিক আছে, আল মুকাদ্দিমা বা কিতাবুল ইবার কিন্তু ইবনে খালদুনের কি বিখ্যাত গ্রন্থ, যেগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখি সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের এই অমর স্লোগানের স্রষ্টা আমরা জানি যে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব বা লিবার্টি ইকুয়ালিটি, হ্যাঁ, ফ্র্যাটার্নিটি, হ্যাঁ, এই স্লোগান ওলমর্ট আর কি, এই স্লোগান দিয়েছিলেন এই যে হ্যাঁ, রুশো দিয়েছিলেন এই বিখ্যাত, মানে জ্যাক রুশো হচ্ছেন এই বিখ্যাত স্লোগানের অমর স্রষ্টা। জ্যাক রুশো হচ্ছেন একজন বিখ্যাত কি? বিখ্যাত দার্শনিক। হ্যাঁ, তারপরে হচ্ছেন বুদ্ধিজীবী।
হুম, চিন্তক এবং সাহিত্যিক। এখন এই যে যা জ্যাক রুশো এবং ভলতেয়ার, এই দুইজন মানুষ ফ্রেঞ্চ রেভলিউশনকে ভয়াবহভাবে কি করেছেন, প্রভাবিত করেছেন। হ্যাঁ, যা জ্যাক রুশো এবং এবং এই যে ভলতেয়ার, ভলতেয়ারের একটা বিখ্যাত ডায়ালগ আছে, আমি সবসময় বলি সেটা। সেটা হচ্ছে ভলতেয়ার বলছেন যে তোমার মত প্রকাশ মানে তোমার মতের সাথে আমার মতের মিল নাই হতে পারে, বাট তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে তাহলে ভলতেয়ার কি বলছেন, ভলতেয়ার বলছেন তোমার মতের সাথে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। এই ডায়লগটা দিচ্ছেন ভলতেয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়ারা। ঠিক আছে, কে বলছেন তাহলে এটা, বলছেন ভলতেয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কি নানকিং চুক্তি। নানকিং চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়, নানকিং চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়? আমরা জানি যে নানকিং চুক্তি যেটা, এই নানকিং চুক্তির তো আগের একটা ঘটনা আছে। নানকিং চুক্তি সে আগের ঘটনাকে বলে হচ্ছে আফিমের যুদ্ধ। কি বলে? আফিম যুদ্ধ। তোমরা আফিম যুদ্ধ সম্পর্কে হয়তো জানো। আফিম যুদ্ধ নিয়ে আমার একটা ইউটিউবে একটা ভিডিও ছিল। এই আফিম যুদ্ধে জড়িয়েছিল ব্রিটেন এবং চীন। ব্রিটেন এবং চীন হচ্ছে আফিম যুদ্ধে জড়িয়েছিল। এখন এই আফিম যুদ্ধের যখন সমাপ্তি হবে 1839 সালে, এই আফিম যুদ্ধে জড়ায় এবং 1842-এর নানকিং ম্যাসাকারের পর এই চীনা সরকার নতি স্বীকার করে। মানে চীনের এই যে চিং সাম্রাজ্য যে আছে না, এই চিং নামে একটা সাম্রাজ্য ছিল, একটা বংশ ওই সময় শাসন করত। এই চিংরা কি করে, নতি স্বীকার করে কার কাছে, ব্রিটেনের কাছে, এবং বলে যে ঠিক আছে তোমরা আফিম বেচো এবং তোমাদেরকে আমরা আমাদের বন্দর ইজারা দিব, ব্যবহার করতে দিব, সমস্যা নেই। তাহলে এই আফিমের যুদ্ধ এটা বন্ধ হয় ঐতিহাসিক কিসের মাধ্যমে, এই নানকিং চুক্তির মাধ্যমে। তাহলে ঐতিহাসিক নানকিং চুক্তি বা ট্রিটি অফ নানকিং এটা হচ্ছে গ্রেট ব্রিটেন এবং চীনের, চিং রাজবংশের মধ্যে স্বাক্ষরিত 1842 সালের 29 আগস্ট। হ্যাঁ, ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যা প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটায়। এই চুক্তির মাধ্যমে চীন ব্রিটিশদের কাছে হংকং দ্বীপ হস্তান্তর করতে বাধ্য হয়। তাহলে এইভাবে হংকং দ্বীপটা দীর্ঘদিনের জন্য কার দখলে চলে গিয়েছিল, ব্রিটেনের দখলে চলে গিয়েছিল। এবং চীনের 5টা বন্দর সাংহাই, ক্যান্টন, আময়, ফুচৌ এবং নিংবো, এগুলো হচ্ছে বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যেটা আগে ব্রিটিশদের জন্য বন্ধ ছিল, সেটা ব্রিটিশদের কাছ থেকে আবার এটাকে কি করতে হয়, উন্মুক্ত করতে বাধ্য হয় সরকার। ঠিক আছে, মানে সরকার বলতে রাজা চীনের। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে কোনটা? তৈরি পোশাক শিল্প হচ্ছে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। তৈরি পোশাকের মতো এত বেশি বৈদেশিক মুদ্রা আর কোনো শিল্প অর্জন করতে পারে না। সেকেন্ড হচ্ছে মোটামুটি পাট, তারপরে চা, এরপরে মাছের মাধ্যমে, মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ কিছু বৈদেশিক মুদ্রা ইদানিং অর্জন করছে। তবে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস, এই 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 শিল্পের মাধ্যমে। এরপরে টিকে থাকার জন্য মানুষের প্রয়াস এবং প্রচেষ্টার সম্মিলিত ফলকে বলে হচ্ছে সভ্যতা। একটা সভ্যতা বা সিভিলাইজেশন, একটা সভ্যতা বা সিভিলাইজেশন এটা আসলে কোত্থেকে আসে? সভ্যতা বা সিভিলাইজেশন এটা কোত্থেকে আসে? সিভিলাইজেশন প্রতিষ্ঠা করতে, টিকিয়ে রাখতে মানুষের কি কি করতে হয়েছে, প্রয়াস এবং প্রচেষ্টা সমন্বিত ফল। ঠিক আছে, তার মানে অনেকগুলো মানুষ মিলে একটা সভ্যতাকে টিকিয়ে রাখে, একটা সভ্যতাকে তৈরি করে। শুধুমাত্র আগুন আবিষ্কারী সভ্যতা না, বরঞ্চ সভ্যতা হচ্ছে যে মানুষজনকে নিয়ে একসাথে থাকতে পারা। হ্যাঁ, এই প্রয়াস এবং প্রচেষ্টা সম্মিলিত ফল। ওকে, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারের স্থপতি কে, এটা জানতে চেয়েছে। অপশন আছে তানভীর কবির, আছে হামিদুর রহমান, আছে হামিদুজ্জামান, আছে অস্কার বাদল। একদম ডি তো আমরা প্রথমে বাদ দিয়ে দেব, ডি তো অবশ্যই না, সেটা আমরা সবাই জানি। কিন্তু তোমরা বলো যে এটা কে, এই ভদ্রলোক। হ্যাঁ, এই ভদ্রলোকটা কে বলো, হামিদুজ্জামান, হামিদুর রহমান, নাকি তানভীর কবির? আমরা বলি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন কে, হামিদুর জামান নাকি হামিদুর রহমান, বলো। কে, বলো বলো। আরে হ্যাঁ, বলছি। ওকে, 15-র বি না? আচ্ছা, কে বলেছে? সুবর্ণা আক্তার ফাতেমা, ভেরি গুড।
আয়েশা সিদ্দিকা সাবাস, কায়নাত মিম সাবাস। এই তো মেয়েরাই তো অ্যাক্টিভ এবং মানে তারা দ্রুত উত্তর দেয়, ঠিকঠাক উত্তর দেয়, সাবাস। তাহলে শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান হচ্ছেন কি শহীদ মিনারের স্থপতি, হামিদুজ্জামান নয়। ঠিক আছে, হামিদুর রহমান হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। আমাদের এই শহীদ মিনার হচ্ছে 1952 সালের যে ভাষা আন্দোলন ছিল, 1952 সালের ভাষা আন্দোলনের পর এই 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়, হ্যাঁ, সরকারের এই বাহিনীর গুলিতে, হ্যাঁ, সেই 21শে ফেব্রুয়ারি শহীদদেরকে স্মরণ করে রাখার জন্য এই শহীদ মিনারটা তৈরি করা হয়। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি কম্পুচিয়া কোনটির পূর্ব নাম। কম্পুচিয়া হচ্ছে কম্বোডিয়ার পূর্ব নাম। আসলে কম্পুচিয়া কম্বোডিয়ার পূর্ব নাম না, বরঞ্চ কম্বোডিয়াতে একটা গেরিলা দল আছে, যে গেরিলা দলের নাম হচ্ছে খেমার রুজ গেরিলা। নাম কি? খেমার রুজ গেরিলা। এই খেমার রুজ গেরিলাদের প্রধান ছিল পল পট। তোমরা পল পটের নাম শুনেছো কিনা আমি জানি না, বাট এই পল পট করলো কি 70-এর দশকে তোমার হচ্ছে কম্বোডিয়ার দখল নিয়ে নিল, এবং কম্বোডিয়াতে পল পট দখল নেয়ার পর তারা জোরপূর্বক সেখানে সমাজতন্ত্র কায়েম করলো। কি করলো? সমাজতন্ত্র কায়েম করলো, হ্যাঁ। এবং তারা এই কম্বোডিয়ার নাম রাখলো কম্পুচিয়া। এবং কখনো কখনো তারা হচ্ছে এই কম্পুচিয়াকে তারা খেমার প্রজাতন্ত্র বলেও ডাকতো। কি নাম? খেমার প্রজাতন্ত্র বলে এটাকে তারা ডাকতো। তাহলে তারা সমাজতন্ত্রের এই কম্পুচিয়া বা খেমার প্রজাতন্ত্র, কম্বোডিয়া, এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই যে কম্পুচিয়া, এইটার এই যে পল পট যিনি, এই পল পট তিনি কম্বোডিয়ায় যখন মানে তারা সরকারের বিরুদ্ধে রেভুলেশন ধরনের করে তারা ক্ষমতা দখল করে, ক্ষমতা দখল করে তারা শহরের মানুষদেরকে গ্রামে নিয়ে যায় আর গ্রামের মানুষদেরকে তারা শহরে নিয়ে আসে। এমনকি শ্রেণী সংগ্রাম মানে শ্রেণী শত্রু খতম করার নামে, শ্রেণী শত্রু খতম করার নামে, হ্যাঁ, তারা কি করে? তারা হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা হত্যা করে। এমনকি কোনো মানুষের চোখে যদি চশমা পরা থাকতো তারা মনে করতে এই মানুষটা অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করে, অতএব একে ধরে নিয়ে দাস শিবিরে পাঠাইতে হবে। ঠিক আছে, মানে এইভাবে শহরের যারা পড়াশোনা জানা লোক তাদেরকে গ্রামে এসে কাজ করতে বাধ্য করা হয়। শেষ পর্যন্ত তারা সার্ভাইভ করতে পারে নাই, মরে গেছে। ঠিক আছে, এরপরে দেখি বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ কি। দ্বিবার্ষিক পরিকল্পনা মানে কি? দ্বিবার্ষিক পরিকল্পনা মানে হচ্ছে 2 বছর মেয়াদী পরিকল্পনা। 2 বছর মেয়াদী পরিকল্পনা। বাংলাদেশে আমরা জানি নর্মালি পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া, নর্মালি কি করা হয়? নর্মালি পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে একটা মাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা মানে 2 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটা কবে? 1978 থেকে 1980 সময় পর্যন্ত এই দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, 2 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তো বাংলাদেশে একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ তাইলে কি? একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা হচ্ছে কোন সময়? 1978 থেকে 1980 সাল পর্যন্ত গ্রহণ করা হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল 1973 থেকে 78, প্রথম যেটা, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিক ছিল 80 থেকে 85। আর এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এই দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল। ঠিক আছে, ওকে। তারপরে চলে যাই হরমুজ প্রণালী কোথায় অবস্থিত, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি যে ইরান এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে, হ্যাঁ, পরস্পর মারামারির মধ্যে আছে এবং তাদের এই মারামারি প্রায়ই লাগছে, একজন আরেকজনের উপর আক্রমণ করছে। মাঝ দিয়ে একটা শান্তি চুক্তি হয়েছিল তাদের মধ্যে, সেই শান্তি চুক্তিও বর্তমানে নাই। তো এই হরমুজ প্রণালীকে নিয়ে কিন্তু এই 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 গ্যাঞ্জামটা চলছে। ঠিক আছে, এবং এই হরমুজ প্রণালীর এক পাশে আছে কি ওমান উপসাগর, আর এক পাশে আছে কি পারস্য উপসাগর। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। আমরা জানি প্রণালী কি করে, নর্মালি প্রণালী কি করে, প্রণালীর কাজ কি? প্রণালী হচ্ছে, প্রণালী কি করে? প্রণালী কি করে? দুইটা জলভাগ যুক্ত করে। ঠিক আছে, আর কি করে? আর হচ্ছে দুইটা স্থলভাগ পৃথক করে। তাহলে হরমুজ প্রণালী যুক্ত করছে কাদেরকে?
যুক্ত করছে হচ্ছে কাদেরকে, এই ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে। আর দুইটা যে স্থলভাগ পৃথক করে, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে কি ওমান, ঠিক আছে। এবং ওমানের পাশাপাশি কিন্তু কে, ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। তাহলে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত দুটোকেই কি করে, পৃথক করে। তো এই যে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী। তোমরা দেখো এই যে এই পাশে এইটা হচ্ছে ইরান, মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইরান। ইরানের মাঝে এই যে এইখানে আছে হচ্ছে বড় একটা দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে জাজিরায়ে কাশেম। এখানে ছোট তুনব বড় তুনব আছে, হ্যাঁ, মানে তারপরে এখানে যে লারাক দ্বীপ আছে, এখানে হরমুজ দ্বীপ আছে, এরকম অনেকগুলো দ্বীপ এখানে আছে। এই যে এটা হচ্ছে ওমান, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে যেমন এই হরমুজ প্রণালী পৃথক করেছে, ওমান আর ইরানকেও সংযুক্ত মানে এই হরমুজ প্রণালী কি করেছে, পৃথক করেছে, ঠিক আছে। তাহলে তোমরা জানো এই সংযুক্ত আরব আমিরাত কিন্তু কয়টা, 7টা মোট আমিরাতের সমষ্টি হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত, ঠিক আছে। এখানে দেখো বলা হচ্ছে জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী 39 কিলোমিটার মানে প্রায় 24 মাইল দীর্ঘ পারস্য সাগর এবং ওমান সাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে এই প্রণালী। এই যে পারস্য উপসাগর এবং ওমান সাগর এই দুটোকে কি করেছে, সংযুক্ত করেছে। আর এই ওমান আর ইরানকে পৃথক করেছে, সংযুক্ত আরব আমিরাত আর ইরানকে পৃথক করেছে, ঠিক আছে। তাইলে এইভাবে দুটো স্থলভাগকে পৃথক করে আর দুটো কি জলভাগকে যুক্ত করে। বিশ্বের মোট জ্বালানির 1/6 মানে 6/1 এবং এলএনজির 1/3 এই প্রণালী দিয়ে পরিবহন হয়ে থাকে। এলএনজি যে আছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা, সেটাও কিন্তু এই প্রণালী দিয়ে পরিবহন হয়ে থাকে। কাজেই খুব ভালো মতো এই জিনিসটা দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান করে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান করে। রয়টার্স আমরা জানি যুক্তরাজ্যের সংবাদ সংস্থা, লন্ডন ভিত্তিক একটা সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটা সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। নেপোলিয়নের জন্মস্থান কোর্সিকা দ্বীপে। নেপোলিয়ন বোনাপার্ট একজন বিখ্যাত বিখ্যাত সেনাপতি, তাই না। তিনি সাধারণ একটা পরিবার থেকে নিজের চেষ্টায় তিনি কি হয়েছিলেন, ফ্রান্সের সম্রাট হয়েছিলেন। তিনি কি হয়েছিলেন, ফ্রান্সের সম্রাট হয়েছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট দিগ্বিজয়ী নেপোলিয়ন ছিলেন। তাইলে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন তার জন্মস্থান ছিল কোর্সিকা দ্বীপে। তার নেপোলিয়নের জন্মের ঠিক 1 বছর আগে কোর্সিকা দ্বীপ আগে ছিল ইতালির মধ্যে। কোর্সিকা দ্বীপ আগে কার মধ্যে ছিল, ইতালির মধ্যে ছিল। কিন্তু ঠিক নেপোলিয়নের জন্মের 1 বছর আগে এটা চলে আসে কার মধ্যে, ফ্রান্সের মধ্যে চলে আসে। এবং কোর্সিকার লোকজন নেপোলিয়নকে নাবুলিয়ন বলে ডাকতো, ঠিক আছে। পরে নেপোলিয়ন বোনাপার্ট আইসা ফ্রান্সের যে তোমার এই যে ইয়েটা যে আছে, সেনাবাহিনী যে আছে সেটাতে যোগ দেয় এবং আস্তে 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 সেখানে পদোন্নতি পেয়ে ক্রমশ উপরের দিকে ওঠে এবং এক পর্যায়ে ভাগ্য তার সহায় হয়, সে কি হয়ে যায়, মানে ফ্রান্সের সম্রাট হয়ে যায়। দেখো নেপোলিয়নের জন্য 3টা দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় এটাকে নেপোলিয়নের 3 দ্বীপ বলি। কি বলি, নেপোলিয়নের 3 দ্বীপ। একটা দ্বীপ তো আমরা দেখলাম, হ্যাঁ, যেটা হচ্ছে কোর্সিকা। এবং আরেকটা দ্বীপ 2 নম্বর দ্বীপটা হচ্ছে কোনটা, 2 নম্বর দ্বীপটা হচ্ছে সেন্ট এলবা। নাম আমরা বলি সেন্ট এলবা। সেন্ট এলবা এই দ্বীপে নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয়েছিল এবং নেপোলিয়ন সেখান থেকে পুনরায় ফিরে আসেন। আর তৃতীয় 3 নম্বর যে দ্বীপ সেটা হচ্ছে সেন্ট সেন্ট হেলেনা। এই সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয়। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয় এবং সেখানে নেপোলিয়ন মৃত্যুবরণ করেন, ঠিক আছে। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন কি করেন, মৃত্যুবরণ করেন, সেন্ট হেলেনা দ্বীপে, ঠিক আছে। তাহলে নেপোলিয়নের জন্মস্থান কোর্সিকাতে, আর সেন্ট এলবাতে তাকে প্রথমবার নির্বাসনে দেওয়া হয়, সেন্ট হেলেনাতে তাকে দ্বিতীয়বার নির্বাসনে দেওয়া হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সুসংহত মহাদেশ বলা হয় কোন মহাদেশকে, সুসংহত মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। কারণ কি, কারণ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রচুর পরিমাণে মরুভূমি, মালভূমি, এবং এবং এখানে অবস্থিত পাহাড়, এই সব রকম ভূমিরূপ আফ্রিকাতে দেখা যায়। আফ্রিকাকে বলা হয় সুসংহত মহাদেশ। একই সাথে আফ্রিকাকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়। কি বলা হয়, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এরপরে দেখি ঢাকা প্রথম
পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হয়েছিল। ঢাকা প্রথম পূর্ববঙ্গ আসামের রাজধানী হয়েছিল কত সালে? ঢাকা প্রথম পূর্ববঙ্গ আসামের রাজধানী হয় কত সালে? 1905-এ, যখন কি হয়? বঙ্গভঙ্গ হয়। যখন প্রথম কি হয়? বঙ্গভঙ্গ হয়। তাহলে প্রথম যখন বঙ্গভঙ্গ হয় তখন কি হয়? তখন ঢাকা পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী হয় প্রথম কত সালে? 1905 সালে। তারপরে দেখি জাতীয় প্রতীকের শাপলা কিসের প্রতীক? জাতীয় প্রতীকের যে শাপলা আছে সেই শাপলা আমরা বলেছিলাম পানিতে ভাসমান শাপলা, উপরে দুইটা মানে এই যে তিনটা পাটের পাতা, দুই পাশে দুটো ধানের শীষ। হুম, এই যে এই প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ রয়েছে। এর মধ্যে শাপলা হচ্ছে কিসের প্রতীক? অঙ্গীকার, হ্যাঁ, এবং সুরুচির প্রতীক। অঙ্গীকার এবং সুরুচির প্রতীক হচ্ছে শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল, আমাদের জাতীয় প্রতীকের যে শাপলা সেটা হচ্ছে আমাদের অঙ্গীকার এবং সুরুচির প্রতীক। তারপরে দেখি এই যে এখানে বলা হচ্ছে, ব্যাখ্যা দেয়া দেয়া হয়েছে, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং এর জাতীয় প্রতীকের অন্যতম প্রধান উপাদান। জাতীয় প্রতীকের কেন্দ্রে থাকা জলজ প্রস্ফুটিত শাপলাটি অঙ্গীকার, সৌন্দর্য, সুরুচির প্রতীক। এছাড়া এটি বাংলাদেশের গ্রামীণ নিসর্গ এবং জলাভূমির প্রতিনিধিত্ব করে থাকে। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? নেভাল একাডেমি, বাংলাদেশের নেভাল একাডেমি, আমরা জানি নেভাল একাডেমি অবস্থিত হচ্ছে বাংলাদেশের পতেঙ্গাতে। কোথায়? পতেঙ্গাতে। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? পতেঙ্গাতে অবস্থিত। অনেকেই জল দিয়া দেখাই, ঠিক আছে, মারে হচ্ছে জল দিয়া, কারণ জল মানেই তো পানি, পানি মানেই তো নেভি, নেভি মানেই তো নৌবাহিনী, তাই না? এইসব ভাইবা, ঠিক আছে, মানে ইয়ের মধ্যে, পরীক্ষার মধ্যে, ঠিক আছে, তারা এইসব ভাবে বসে বসে ভেবে ভেবে দাগায়। তো দেখো বাংলাদেশের এই পুলিশ একাডেমি হচ্ছে সারদাতে। সারদাতে কি? সারদা। রাজশাহীতে হচ্ছে কি? পুলিশ একাডেমি, তাইলে রাজশাহীর সারদাতে কি আছে? সারদা রাজশাহী, এটা হচ্ছে কি? পুলিশ একাডেমি। পতেঙ্গা, ঠিক আছে, পতেঙ্গাতে হচ্ছে কি? নেভাল একাডেমি, ঠিক আছে। তাহলে জলদিয়াতে কি? জলদিয়াতে বলো দেখি। আর ভাটিয়ারিতে কি? ভাটিয়ারিতে, ভাটিয়ারিতে হচ্ছে আর্মি, তাই না, সেনাবাহিনী। তাহলে কো জলদিয়াতে কি? জলদিয়াতে কি? মেরিন, হ্যাঁ, জলদিয়াতে কি? মেরিন। তাহলে নেভাল একাডেমি হচ্ছে কোথায়? পতেঙ্গা। আচ্ছা, সারদিয়াতে হচ্ছে মানে সারদাতে হচ্ছে পুলিশ। আচ্ছা, এছাড়া এছাড়া তোমরা হয়তো জানবা এই যে আম, বাইতুল ইজ্জতে হচ্ছে, বাইতুল ইজ্জত, এটা হচ্ছে সাতকানিয়া। এখানে হচ্ছে তোমার এই বিডিআর, তার মানে হচ্ছে বিজিবি আর কি, এদের প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বাইতুল ইজ্জত। আর আনসার একাডেমি এটা হচ্ছে শফিপুর, শফিপুর, গাজীপুর। আর হচ্ছে বিমান বাহিনী, যশোর। বিমান বাহিনী মানে বোঝো তো তোমরা আবার? বিমান বাহিনী মানে হচ্ছে এয়ারফোর্স। তোমরা তো আর গরিব মানুষ, এসব বুঝবা কিনা সন্দেহ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম কিনা দেখি তোমাদের মন্তব্যের কি খবর, তোমাদের কি সিচুয়েশন দাঁড়াইলো। হুম হুম কই তোমাদের মন্তব্যই তো দেখতে পাচ্ছি না, ঘটনা কি? আচ্ছা, মন্তব্য দেখা যাচ্ছে না তোমাদের। তোমরা কি মন্তব্য করা বাদ দিয়ে দিছো? যশোর বিমান বাহিনী। কি শাহ নেওয়াজ বলতেছো স্যার স্ক্রিনশট নিব? কেন স্ক্রিনশট নিবা ভাই? তুমি কি গরিব? গরিবরা স্ক্রিনশট নেয়, তুমি তো গরিব না, তাই না?
হ্যাঁ রে বোকা, তোমরা তো এটার ইয়েই পাবা, কি বলে এটাকে, ওই যে কি বলে যেন ওটারে, পিডিএফ পিডিএফ। দেখো, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোন জায়গা, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোন জায়গা সেটা জানতে চেয়েছে। ব্রহ্মপুত্র আগে জানতে হবে নদ, নদ আর নদীর পার্থক্য জানো কিনা তোমরা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নদ অ্যান্ড নদী? নদ আর নদীর মধ্যে ডিফারেন্স হচ্ছে ব্যাকরণগত, মনে রাখবা। নদ অ্যান্ড নদীর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি ব্যাকরণগত। নদ হচ্ছে কি, নদ হচ্ছে যত, মানে তোমার হচ্ছে অকারান্ত আছে সব হচ্ছে নদ, যেগুলোর নাম পুরুষবাচক, যেগুলোর নাম পুরুষবাচক, যে সকল মানে জলরাশির নাম পুরুষবাচক তারা নদ, আর যাদের নাম স্ত্রীবাচক তারা নদী। নদী কি স্ত্রীবাচক নাম, ঠিক আছে, তারা হচ্ছে কি নদী। যেমন ধরো আমরা যদি বলি ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র, পুত্র বললে এটা কি নদ। আমরা যদি বলি আড়িয়াল খাঁ, আড়িয়াল খাঁ মানেই কি আড়িয়াল খান, তার মানে এটা হচ্ছে কি নদ। আমরা যদি বলি যে ধরো এই যে মাইকেল মধুসূদন দত্ত লিখছে কি, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। এখন এই যে মাইকেল মধুসূদন দত্ত যে বলতেছে, এরা কোন নদ জানি? যশোরের সাগরদাড়ির এ নদের নাম কি কও না ভাই? হুম, আরে ভাই, মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ, রাইট 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 রাইট। কি জিনিস? কপোতাক্ষ, মানে কপোতের মতো অক্ষ, কবুতরের মতো চোখ, এটাই তো কপোতাক্ষ। দেখো এখন এই কপোতাক্ষ এটা কি, এটা নদ। এখন ধরো আমরা বললাম যে কর্ণফুলী, কি বললাম, কর্ণফুলী, কানে ফুল, কি এটা নদী, ঠিক আছে। আমরা বললাম কি, আমরা বললাম হচ্ছে তোমার পদ্মা, মেঘনা, যমুনা। দেখো প্রত্যেকটা শেষে আকারান্ত, তাই না, আকারান্ত, শেষে কি আকার, তাহলে আকারান্ত হইলে সেগুলো হয় কি নদী, স্ত্রীবাচক নদী। বুঝতে পারছো? যেসব জিনিসপাতি স্ত্রীবাচক হবে সেগুলো হচ্ছে নদী। তাইলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? হ্যাঁ, কপোতাক্ষ নদ। ঠিক আছে, এখন বললে হবে ভাই, এখন তো সবাই লাইন বাইন্দা বল ভাই, কিন্তু এই যে তখন কত জিগাইলাম তোমরা কেউ বললা না, আমি অনেকক্ষণ ধরে তোমাদের মানে অপেক্ষায় বসে থাকলাম যে তোমরা একটু বলবা, কিন্তু তোমরা বললে না। ঠিক আছে, তাইলে এখন বলো যে বাংলাদেশের, হ্যাঁ, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল বলো কোন জায়গা। ব্রহ্মপুত্র একটা নদ, আমরা বুঝলাম, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোন জায়গা? হুম, কৈলাস শৃঙ্গ না, কৈলাস শৃঙ্গ হচ্ছে এই আমাদের ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল। ঠিক আছে, তিব্বতের কৈলাস শৃঙ্গ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের মানে উৎপত্তিস্থল আর কি। ঠিক আছে, এরপরে আমরা দেখি জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম ব্যক্ত করেন হচ্ছে কে, নিকেলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন। আমরা এটা আগেই ওই আগের ব্যাখ্যায় যে প্রশ্নটা ম্যাকিয়াভেলি সংক্রান্ত এসেছিল সেটাতে ব্যাখ্যা বলে দিয়েছি। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? অনেকেই এটা নিয়ে একটা ধরা খায়। কিভাবে ধরা খায়? কারণ বিশ্ববিদ্যালয় আছে জাতিসংঘের দুইটা, একটা হচ্ছে ইউএন ইউনিভার্সিটি, আর একটা আছে হচ্ছে ইউএন ইউনিভার্সিটি অফ পিস, বা কি ইউএন, এটা আরেকটা হচ্ছে পিস ইউনিভার্সিটি, পিস ইউনিভার্সিটি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। তাহলে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? জাপান, চীন, তুরস্ক, কোস্টারিকা। এখন চীন আর তুরস্ক আগেই বাদ, কারণ এখানে জাতিসংঘের কোনো বিশ্ববিদ্যালয় নেই। নেহি মানে হচ্ছে নেহি হে, মানে নেই। বুঝতে পারছো কিনা? তাহলে আছে হয় জাপানে অথবা কোস্টারিকাতে। একটা আছে কোস্টারিকা স্যান জোসেতে,
ঠিক আছে, সেটা কি জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় নাকি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, এটা তোমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। এখন তোমরা কও, বলো। এখন পর্যন্ত কমেন্ট করতে পারলা না ভাই ঠিকঠাক, ভুল কমেন্ট করলা যে দুইজন করলা। আচ্ছা কই, এক্স্যাক্টলি, এখন সবাই ভাবে কি জানো, সবাই ভাবে যে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যখন বলে, সবাই ভাবে যে শান্তির কথা যেহেতু বলা হচ্ছে অবশ্যই এটা টোকিওতে হবে। কোথায় হবে? জাপানের টোকিওতে হবে, এটা সবাই কি করে ভাবে। কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য, জাপানের টোকিওতে হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত। আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? কোস্টারিকাতে। কোথায়? কোস্টারিকাতে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ঠিক আছে, পরে সবাই প্রতারিত হয়। হুম, এরপরে আমরা দেখি আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত। আন্তর্জাতিক আদালত মানে হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। হ্যাঁ, আন্তর্জাতিক কি এটা? ন্যায় বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। এই আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইটার বিচারকের সংখ্যা হচ্ছে 15 জন। কতজন? কতজন? 15 জন। এবং এই 15 জনের যে বিচারক, বুঝছো, এই 15 জন যে বিচারক, এই 15 জন বিচারক আবার কি করে? এই 15 জন বিচারক হচ্ছে আবার 9 বছর ধরে এদের এক একজনের মেয়াদ থাকে, বুঝছো। আবার এদের একজন থাকে সভাপতি, এদের একজন কি থাকে? আবার থাকে সভাপতি, বুঝছো। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটারে বলা হচ্ছে আন্তর্জাতিক আদালত। হুম, তাইলে এই আন্তর্জাতিক আদালত বা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই, খুবই ভালো করে পড়বা। গ্রেট ডিপ্রেশন কোন ঘটনার ফলাফল? গ্রেট ডিপ্রেশন হচ্ছে বর্তমান মানে আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় যে মন্দা, সেই মন্দাটারে বলা হয় গ্রেট ডিপ্রেশন, বুঝছো। আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ যে মন্দাটা, সেই মন্দাটাকে বলা হয় কি? গ্রেট ডিপ্রেশন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় মন্দাটাকে বলা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। তাইলে 1929-30 সালে, 1929-30 সালে এই অর্থ বছরে পুরো পৃথিবী জুড়ে এই গ্রেট ডিপ্রেশন দেখা যায়। বিশেষ করে ইউএসএও এর বড় একটা ভিকটিম হয়। তখন ইউএসএর প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তোমরা যাকে এফডিআর, এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পরপর 4 বার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি এই গ্রেট ডিপ্রেশনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। গ্রেট ডিপ্রেশন ছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে এই গ্রেট ডিপ্রেশন বা এই ভয়াবহ অর্থনৈতিক মন্দাটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন ফ্রাঙ্কলিন রুজভেল্ট কি করেছিলেন? নিউ ডিল নামে একটা ব্যবস্থা চালু করেছিলেন। কি করেছিলেন? নিউ ডিল। নিউ ডিলের মাধ্যমে লোকজনকে কর্মমুখী করে এই মন্দা মোকাবেলা করাই ছিল নিউ ডিলের মূল বিষয়। নতুন নতুন ডিল দেয়া লোকজনকে, সেটাই হচ্ছে তোমার এই নিউ ডিল। এরপরে আমরা জানি শাতিল আরব। শাতিল আরব জিনিসটা কি? শাতিল আরবকে একটা জলাধার বলা হচ্ছে। মূলত শাতিল আরব কি? দেখো, পৃথিবীর বহু জায়গা আছে, আমরা তো পানির মর্ম বুঝি না, ঠিক আছে। আমরা ধরো যে যেমনে সামনে পানি নষ্ট করি, কারণ কি? আমাদের প্রচুর পানি আছে। শাতিল আরব এটা হচ্ছে একটা জলধারা। এই শাতিল আরব এটা হচ্ছে কি? স্বাদু পানির একটা জলরাশি, স্বাদু পানি আছে এতে, মানে এই পানি খাওয়া যায়, তার মানে এটা একটা নদী। ঠিক আছে, আমরা জানি যে ইরাকে, ইরাকে দুইটা মূল নদী, একটা হচ্ছে দজলা, একটার নাম হচ্ছে ডজলা, আর একটার নাম হচ্ছে কি? ফোরাত। ঠিক আছে, একটার নাম হচ্ছে দজলা আর একটার নাম হচ্ছে কি? ফোরাত। এই দজলা আর ফোরাত, ধরো একটা আসছে এদিকেতে আর একটা আসছে এইদিকে, আইসা যখন মিলিত হয়েছে, মিলিত হয়ে খানিকটা পথ এরকম যেয়ে তারপরে এখান থেকে পারস্য উপসাগর শুরু হয়েছে। এই পুরোটা কি? পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরে যাওয়ার আগে দজলা আর ফোরাতের মিলিত প্রবাহটা খানিক সময় সামনের দিকে আগাইছে না? এই যে খানিক সময় সামনের দিকে আগাইছে, এখানে দজলা এবং ফোরাতটা একটু একসাথে মিলে একটু মোটা হয়ে এটা সামনের দিকে আগাইছে। এই মিলিত প্রবাহের যে জায়গাটা, এই মিলিত প্রবাহের জায়গাটারই বলা হয় সাত ইল আরব। তাহলে এই জায়গাটাকে কি বলা হচ্ছে? সাতিল আরব বলা হচ্ছে। এই দজলা আর ফোরাতের মিলিত প্রবাহ, এবং এই সাতিল আরব নিয়ে ইরান আর ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে। কত সালে? ইরান আর ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে। ইরাক তখন সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের উপরাষ্ট্রপতি, এবং ইরান তখন সবেমাত্র 1979 সালে ইরান হচ্ছে কি করে? একটা ইসলামী বিপ্লব করে, এবং এই ইসলামী বিপ্লব করে মাত্র আয়াতুল্লাহরা ইরানের ক্ষমতায় বসেছেন, এমন সময় ইরাক কি করে? এই সাতিল আরব নিয়ে যুদ্ধ শুরু করে।
1980 সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলে 1990 সাল পর্যন্ত। 10 বছর ব্যাপী চলা এই যুদ্ধ ইরানে পবিত্র প্রতিরোধ নামে পরিচিত। কি নামে পরিচিত? পবিত্র প্রতিরোধ নামে পরিচিত। এবং সেখানে আয়াতুল্লাহরা ফতোয়া দেন যে এই যুদ্ধ করা প্রত্যেক নরনারীর উপর ফরজ, এবং তারা কি করে, এই পবিত্র প্রতিরোধের জন্য মায়েরা তাদের সন্তানদেরকে দিয়ে দেয়, বাচ্চা বাচ্চা ছেলেরা এই যুদ্ধে অংশগ্রহণ করে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত ইরাকের সাথে 10 বছর ব্যাপী যুদ্ধ চলে ইরান এবং ইরাকের। ঠিক আছে, এবং এই পবিত্র প্রতিরোধে শেষ পর্যন্ত ইরান জয়ী হয়। তোমরা একটা ব্যাপার জানলে অবাক হবা যে এই শাতিল আরব নিয়ে যে যুদ্ধ 1980 থেকে 1990 সাল ধরে চলা, মানে প্রায় 10 বছর ধরে চলা যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য ইরানে একটা আলাদা সাহিত্য, মানে এই যুদ্ধ সাহিত্য যেটা, সেটা কিন্তু ইরানের সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ রূপ ধরে আছে বা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ঠিক আছে, ইরানের এই সাহিত্য যেটা যুদ্ধ সাহিত্য নামে পরিচিত। তাহলে শাতিল আরব যে জলাধার আছে, সেই শাতিল আরব জলাধার নিয়ে যুদ্ধ হয়েছে ইরান এবং ইরাকের মধ্যে। দেখছো আমি এই যে এই বোর্ডটা যে এত সুন্দর করে লিখে দিচ্ছে, এটা দেখতে ভালো লাগতেছে না? কো আসলেই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগতেছে না? হুম, আমাদের স্যাররা যদি এমনি পড়াইতো, বুঝছো, তাহলে আমাদের মন টন খুব ভালো লাগতো। না, আমাদের স্যাররা জীবনও এমনি পড়ায় নাই। আরে, বুঝছো, এভাবে যদি সুন্দর করে কালার দিয়ে লিখে লিখে দিত, আমরা সারাদিন তাকায় তাকায় খালি পড়তাম। আর তোমরা পড়ো না, খালি করো শয়তানি, করো দুষ্টামি, ইতরামি, বাদরামি, ফাইজলামি। এগুলো করে কি জীবন যাবে বলো? দেখো, হাইফাং কোন দেশের সমুদ্র বন্দর? হাইফাং, হাইফাং কোন দেশের সমুদ্র বন্দর? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এখানে লেবানন আছে, ইসরায়েল আছে, ভিয়েতনাম আছে, জর্ডান আছে। আমরা তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা এই এই সমুদ্র বন্দর নিয়ে আগে বেশি প্রশ্ন আসতো, আগে খুব বেশি প্রশ্ন আসতো। ঠিক আছে, বিশেষ করে মানে তোমার ডি ইউনিট যখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন এই ধরনের প্রশ্ন আসতো খুব বেশি। হ্যাঁ, তো এই হাইফাং যেটা, হাইফাং হচ্ছে ভিয়েতনামের সমুদ্র বন্দর। ঠিক আছে, হাইফাং হচ্ছে কোন জায়গার? ভিয়েতনামের সমুদ্র বন্দর। তো এই হাইফাং এটা কোন জায়গার বললাম? ভিয়েতনামের সমুদ্র বন্দর। আবার এই যে হাইফা নামে আরেকটা সমুদ্র বন্দর আছে, জানো তো? হাইফা, হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? মন্তব্যের ঘরে জানাবে যে হাইফা কোন দেশের সমুদ্র বন্দর। তারপরে দেখো, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, এই এই গ্রন্থটির রচয়িতাকে? দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, এটা কোন, মানে এই গ্রন্থের রচয়িতা কে? ফিলোসফি অফ সিটিজেনশিপ, এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন ইএম হোয়াইট। ইএম হোয়াইট হচ্ছেন একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ইএম হোয়াইট হচ্ছেন দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ এই গ্রন্থটির রচয়িতা। তারপরে বদ্বীপ মহাপরিকল্পনায় দেশকে ভাগ করা হয়েছে 6টি হটস্পটে। বদ্বীপ মহাপরিকল্পনা হচ্ছে একটা মহাপরিকল্পনা যেটা 100 বছর মেয়াদী, এবং এই পরিকল্পনা নেওয়া হয়েছে 100 বছর মেয়াদী একটা মহাপরিকল্পনা, যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে মূলত কার কাছ থেকে? নেদারল্যান্ডস থেকে। যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে কোত্থেকে? নেদারল্যান্ড থেকে। ঠিক আছে, নেদারল্যান্ডে একটা বদ্বীপ, এবং তারা কেমনে উন্নতি করলো এটা বোঝার জন্য। তো দেশকে 6টা হটস্পটে ভাগ করা হয়েছে 100 বছর মেয়াদী এই পরিকল্পনার আন্ডারে। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন মুস্তফা খামেনি। মুস্তফা খামেনি হচ্ছেন এই যে আগের আয়াতুল্লাহ, যিনি আয়াতুল্লাহ খামেনির ছেলে। ঠিক আছে, পুত্র। তারপরে দেখি বৌদ্ধ সভ্যতার নিদর্শন কোনটি? এর মধ্যে কোনটি বৌদ্ধ সভ্যতার নিদর্শন? বৌদ্ধ সভ্যতার নিদর্শন হচ্ছে এখানে তক্ষশিলা। তক্ষশিলা হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। কোন জায়গায়? পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি কোন জায়গায়? শোয়েব আখতারের জন্মস্থান যে জায়গায়। শোয়েব আখতারকে বলা হয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। হ্যাঁ, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হচ্ছে তক্ষশিলা, মানে তক্ষশিলা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। হ্যাঁ, এরপরে অ্যাঙ্কর ওয়াট। অ্যাঙ্কর ওয়াট হচ্ছে হিন্দু সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন, হিন্দু মন্দির আর কি অ্যাঙ্কর ওয়াট। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির অ্যাঙ্কর ওয়াট। হ্যাঁ, ওকে। তারপরে আমরা দেখি 49 ডিগ্রি অক্ষরেখা কোন কোন দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমান্তরাল সীমান্ত। পৃথিবীর দীর্ঘতম সমান্তরাল, দীর্ঘতম সমান্তরাল সীমান্ত হচ্ছে কি? পৃথিবীর দীর্ঘতম সমান্তরাল সীমান্ত হচ্ছে 49 ডিগ্রি অক্ষরেখা। এই 49 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর, সরি, যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার সীমান্ত। যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর মধ্যকার সীমান্তকে বলা হচ্ছে সনোরা লাইন। কি বলে? সনোরা লাইন বলে। ঠিক আছে, সনোরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্ত। ঠিক আছে, উত্তর দক্ষিণ কোরিয়া যেটা, এটা তো 38 ডিগ্রি, তোমরা জানো। ঠিক আছে,
আর যুক্তরাষ্ট্র কানাডার মধ্যবর্তী এই দীর্ঘতম সমান্তরাল সীমান্ত ৪৪ ডিগ্রি অক্ষরেখা, এবং এই যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে কি আছে? গ্রেট লেকস আছে। কি আছে? গ্রেট লেকস, 5টা লেক একসাথে, যেগুলোকে বলা হয় গ্রেট লেকস। তারপরে আছে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে কি? নায়াগ্রা ফলস, নায়াগ্রা ফলস। ঠিক আছে, তাহলে আমরা যদি এইগুলা একটু এইভাবে পড়তে পারি যে যুক্তরাষ্ট্র কানাডা এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের মানে 49 ডিগ্রি অক্ষরেখা সীমান্ত নির্ধারণ করা। এই যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে আছে নায়াগ্রা ফলস, আছে গ্রেট লেকস। হ্যাঁ, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমানাকে বলা হয় সনোরা লাইন। অনেক কিছু পড়াই দিলাম আর কি এই জায়গাতে। এরপরে দেখো, বাংলাদেশের ভাষা আন্দোলনকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বাংলাদেশে যখন ভাষা আন্দোলন চলছে তখন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন সেই বিষয়টি জানতে চেয়েছে প্রশ্নে, যে বাংলাদেশে যখন ভাষা আন্দোলন চলছে মানে 1952 সালের ওই সময়ে, 1952 সালের ওই সময় ভাষা আন্দোলনকালীন সময়ে মহাসচিব কে ছিলেন? মুক্তিযুদ্ধ যখন চলে তখন মহাসচিব কে ছিলেন? এইগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। ঠিক আছে, ভাষা আন্দোলনকালীন সময়ে মহাসচিব কে ছিলেন? আমরা জানি বাংলাদেশের ভাষা আন্দোলনকালীন সময়ে মহাসচিব ছিলেন হচ্ছে আমাদের মানে আমাদের এই যে তোমার ইয়ে আছে না, আরে কি বলে, এই যে ট্রিক ভেলায়। ঠিক আছে, ট্রিক ভ্যালির নাম শুনেছো তোমরা? হ্যাঁ, ট্রিক ভ্যালি যেটা, হ্যাঁ এই ট্রিক ভ্যালি, উনি হচ্ছেন ভাষা আন্দোলনকালীন সময় মহাসচিব ছিলেন। আর মুক্তিযুদ্ধের সময় মহাসচিব ছিলেন হচ্ছে উথান্ড। উথান্ড হচ্ছেন মায়ানমারের। উথান্ড কোন জায়গার? মায়ানমারের। এছাড়া এছাড়া দ্যাগ হ্যামারশোল, তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। দ্যাগ হ্যামারশোল কি করেন? বিমান দুর্ঘটনায় মারা যান, বিমান দুর্ঘটনায় নিহত। হ্যাঁ, এই কারণে বিমান দুর্ঘটনায় নিহত। এই জন্যে যত শান্তিরক্ষী মারা যায় তাদেরকে এই দ্যাগ হ্যামারশাল পদক দেয়া হয়। হ্যাঁ, শান্তিরক্ষীরা যখন শান্তি রক্ষা করতে গিয়ে মারা যায়, লিখলাম শান্তিরক্ষী পদক লিখে দিলাম আর কি, তাইলে হয়তো বুঝবা তোমরা। শান্তিরক্ষীদেরকে দ্যাগ হ্যামারশাল পদক দেওয়া হয়। উথান ছিল 1971 সালের সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে কি জাতিসংঘের মহাসচিব, মায়ানমার বাড়ি তার। হ্যাঁ, ট্রিক ভ্যালি হচ্ছে নরওয়ের। ট্রিক ভ্যালি কোন জায়গার? নরওয়ের। 1952 সালে তিনি ছিলেন জাতিসংঘের মহাসচিব। ওকে, তারপরে আমরা দেখি দেশে পেঁয়াজ উৎপাদনকারী শীর্ষ জেলা হচ্ছে পাবনা। ঠিক আছে, তারপরে দেখি পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে নির্বাচিত সাংসদ। হ্যাঁ, কুমিল্লা থেকে নির্বাচিত সাংসদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। কোন জায়গায় ছিল বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া ছিল, কিন্তু তখনও ব্রাহ্মণবাড়িয়া আলাদা আসন ছিল না। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা একসাথে থাকার কারণে কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদের প্রতিনিধি ছিলেন। তারপরে দেখি বাংলাদেশের সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার, সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য। এর মধ্যে 4427 হচ্ছে স্থল, 4427 কি স্থল, 711 কি জল। ঠিক আছে, তাইলে মোট হচ্ছে কত? 5138 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা এছাড়া তোমরা জানো যে সীমান্ত নিয়ে আরো কিছু প্রশ্ন মাঝে মাঝে আসে। যেমন তোমার প্রশ্ন আসে ওই যে তোমার ইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা থেকে প্রশ্ন আসে না? ইজেড তো তোমরা জানো, এটা হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইল, উপকূল থেকে 200 নটিক্যাল মাইল। এগুলা একটু ডিটেল পড়ে ফেলবা। তারপরে দেখি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়ক হচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরাম নামে, ডেভেলপমেন্ট ফোরাম নামে একটা ফোরাম আছে। হ্যাঁ, সেটার সমন্বয়ক হচ্ছে বিশ্ব ব্যাংক। অনেকগুলো সংস্থা আছে যারা বাংলাদেশকে সহজে ঋণ দেয়, তারা এই ফোরামের সদস্য। বাংলাদেশে কৌলিন্য প্রথা, বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। বল্লাল সেন এক শ্রেণীর অনুগত মানুষ তৈরি করতে চেয়েছিলেন, যারা কি করবে? যারা কুলীন হবে, কুলীন। তারা মূলত হবে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণদের মধ্যে যারা আনুগত্যে বল্লাল সেন বা রাষ্ট্রের আনুগত্যে যারা সর্বোচ্চ পারফরমেন্স দেখাবে, সর্বোচ্চ পরাকাষ্ঠা যারা প্রদর্শন করবে, তাদেরকে কি করবেন? তাদেরকে বল্লাল সেন কি করবেন? কুলীন উপাধি দেবেন, কুলীন। এবং কুলীন উপাধি ওই সময়কার মানে রাষ্ট্রের ওই অবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। ঠিক আছে, তাহলে বল্লাল সেন হচ্ছে বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। এবং একই সাথে ঢাকেশ্বরী মন্দিরও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কি করেছিলেন? আমরা লিখি ঢাকেশ্বরী মন্দির। অপরদিকে লক্ষণ সেন কি করছিলেন? তিনি পালাইছিলেন। লক্ষণ সেন কি করছিলেন? পালাইছিলেন। ওই যে লক্ষণাবতী থেকে পালায় বিক্রমপুরে তিনি পালাইয়েছিলেন আর কি, বুঝছো কিনা? আচ্ছা, রামপাল তো তোমরা জানো, যে বাগেরহাটের রামপাল, কিন্তু এই যে এই রামপালের নামে নামকরণ করা হয়েছে। চলন বিল থেকে জল নির্গমন হয়ে যমুনা নদীতে পড়ে কোন নদীর মাধ্যমে? চলন বিল,
চলন বিল থেকে জল নির্গমন হয়ে কোন নদীর মাধ্যমে পড়ে এটা জানতে চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, ঠিক আছে। বিশেষ করে চলন বিল বাংলাদেশের মিঠা পানির মাছের এটা কিন্তু কি প্রধান উৎস। কাজে কোন নদীর মাধ্যমে, ঠিক আছে, এই চলন বিল থেকে জল নির্গমন হয়ে হ্যাঁ মানে যমুনা নদীতে পড়ে এটা আমাদের জানতে হবে। চলন বিল থেকে যমুনা নদী পর্যন্ত গেছে কোন নদী? নর্মালি গেছেই তো বড়াল নদী, ঠিক আছে, নর্মালি গেছেই কোনটা? বড়াল নদী। তাইলে এই বড়াল থেকেই তো চলন বিল থেকে যমুনা নদীতে পড়বে, তাই না, পানি নির্গমন হয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, মহানন্দা কিন্তু হচ্ছে পদ্মার উপনদী, এটা জানো কিনা তোমরা? মহানন্দা হচ্ছে পদ্মার উপনদী, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনডেমনিটির আবিধানিক অর্থের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য? ইনডেমনিটির আবিধানিক অর্থ হচ্ছে কোনটা? ইনডেমনিটির আবিধানিক অর্থ হচ্ছে কোনটি সমর্থনযোগ্য? ইনডেমনিটি মানে হচ্ছে দায় মুক্তি দেয়া, ঠিক আছে। এই যে নিরাপত্তা বিধান করা। হ্যাঁ, কন্ডেম হচ্ছে দোষী, ইনডেমনিটির বিপরীত হচ্ছে কন্ডেম, ঠিক আছে। কন্ডেম, কন্ডেম মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা। আর এটার বিপরীত হচ্ছে কি? নিরাপত্তা বিধান করা, ইনডেমনিটি। তারপরে দেখি বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? এগুলা খুব কমন প্রশ্ন। বলো বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়? দ্রুত বলো তো, দ্রুত 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 এটার উত্তর করে দাও। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? দ্রুত এটার উত্তর করে দাও। এইগুলা তো পারতেই হবে ভাই। দ্রুত, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়, দেখো আদমশুমারি কি? আদমশুমারি হচ্ছে মানুষজন গোনা, তাই না? মানুষজন গোনাই তো আদমশুমারি। আচ্ছা, আদম মানে কি? মানুষ। শুমারি মানে কি? গণনা করা। মানুষ গণনা করা হচ্ছে আদমশুমারি। তাইলে বর্তমানে কিন্তু আর আদমশুমারি বলা হয় না, বর্তমানে বলা হয় জনশুমারি। বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে আদমশুমারির, এবং আদমশুমারির নামকে বর্তমানে জনশুমারি বলা হচ্ছে, ঠিক আছে। দেখো 1974 সালে, 1974 সালে প্রথম আদমশুমারি হয় বাংলাদেশে, ঠিক আছে। 1974 সালে প্রথম বাংলাদেশে আদমশুমারি হয়। এরপরে আমরা দেখি কাতালোনিয়ার বিখ্যাত ক্লাব। কাতালোনিয়া হচ্ছে স্পেনের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা স্পেনের অন্যতম কৃষি প্রধান অঞ্চল। স্পেনের অন্যতম কৃষি প্রধান অঞ্চল হচ্ছে কাতালোনিয়া। তাহলে স্পেনের অন্যতম কৃষি প্রধান অঞ্চল যে কাতালোনিয়া, সেই কাতালোনিয়া, স্পেনের অন্যতম কৃষি প্রধান অঞ্চল হচ্ছে এই কাতালোনিয়া। এবং এই কাতালোনিয়ার বিখ্যাত ফুটবল ক্লাব হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনা হচ্ছে কাতালোনিয়ার রাজধানী। বার্সেলোনা কি কাতালোনিয়ার? আমরা বলছি বার্সেলোনা হচ্ছে কাতালোনিয়ার রাজধানী। অপরদিকে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, আর মাদ্রিদের ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ, ঠিক আছে। তাহলে বার্সেলোনার ক্লাব হচ্ছে কি, মানে বার্সেলোনা হচ্ছে কাতালোনিয়ার ক্লাব, আর মাদ্রিদের ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, এগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্লাব, মানে মাদ্রিদের ক্লাব। ব্রাজিলের জাতীয় ভাষা, আমরা জানি ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশের জাতীয় ভাষা হচ্ছে স্প্যানিশ, কিন্তু ব্রাজিলের জাতীয় ভাষা কি? স্প্যানিশ নয়। ব্রাজিলের জাতীয় ভাষা হচ্ছে পর্তুগিজ, কারণ ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। কি ছিল ব্রাজিল? পর্তুগালের উপনিবেশ ছিল। ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। তাহলে ব্রাজিল কি ছিল? ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ, ঠিক আছে ভাইয়ারা। ওকে, তারপরে কি আছে দেখে নি দ্রুত। তারপর আছে স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? বলো, স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম বলো। স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম বলে ফেলো। স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম বলে ফেলো। আমরা জানি স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম হচ্ছে তারিক বিন জিয়াদ, ঠিক আছে। তারিক বিন জিয়াদ, তাকে হেল্প করতে আসছিল হচ্ছে মুসা বিন নুসাইর। তারিক বিন জিয়াদ যেখানে অবতরণ করেছিলেন সেই জায়গাটা জাবাল আত তারিক, জাবাল আত তারিক, বা তারিকের অবতরণের স্থান, বা তারিকের মানে তোমার পাহাড়, যেটা তারিকের পাহাড় নামে পরিচিত হয়ে আছে, সেটাকেই কিন্তু জিব্রাল্টার বলা হয়। সেটার নামই, হ্যাঁ, জিব্রাল্টার বানাই ফেলছে এরা, বাট নাম কিন্তু মূলত কি? জাবাল আত তারিক, সেটারই বানাই ফেলছে জিব্রাল্টার। তারপরে দেখি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য মূলত কোন বিষয়ে? রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য তোমরা জানো যে ডিসিইউতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ডিসিইউতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। ডিসিইউ সার্কুলার যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, সেখানে কিন্তু ক্লিয়ার করে এই বিষয়গুলো বলা হয়েছে, ঠিক আছে। তো রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য, এটা মূলত কোন বিষয়ে ছিল? আমরা জানি যে এই দুইটা জিনিসের মধ্যে, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গিতে।
মূল পার্থক্য কিসে? দৃষ্টিভঙ্গিতে হচ্ছে এদের মূল তফাৎ, ঠিক আছে। এছাড়া বিষয়বস্তু প্রয়োগ, গবেষণার পদ্ধতিগত ক্ষেত্র, তাত্ত্বিক কাঠামো নির্মাণে কিছুটা তফাৎ আছে বটে, কিন্তু অলমোস্ট সেম। তবে দৃষ্টিভঙ্গিতে মূলত এদের পার্থক্যটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের। তারপরে আমরা চলে যাব কি, তারপরে আমরা চলে যাব সরাসরি সেট 2-তে। আচ্ছা, এখন সেট 2 প্রথম যে প্রশ্নটা, আমাদের ক্লাস অনেক দীর্ঘ হচ্ছে, আমরা দ্রুত একটু সামনে আগাবো, ঠিক আছে। সেট 2 যে প্রশ্নটা, বলো তোমরা দ্রুত এটার উত্তর করো। আমাদের প্রশ্ন হচ্ছে কি, আমাদের প্রশ্ন হচ্ছে চেকবুক ডিপ্লোম্যাসি বা ডেট ট্র্যাপ পলিসি, এটা কোন দেশের নীতি? চেকবুক ডিপ্লোম্যাসি বা ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদ কূটনীতি বলা হচ্ছে এটাকে। কি বলা হচ্ছে? ঋণের ফাঁদ কূটনীতি বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটাকে? ঋণের ফাঁদ ঋণের ফাঁদ কূটনীতি, চেকবুক ডিপ্লোম্যাসি বা ডেট ট্র্যাপ পলিসি বা ঋণের ফাঁদ কূটনীতি, এইটা কোন দেশের পলিসি? আচ্ছা, চেকবুক ডিপ্লোম্যাসি বা ডেট ট্র্যাপ পলিসি, দেখো আমরা অনেক আগেই জানি যে চীনের বেশ কিছু পররাষ্ট্রনীতি নিয়ে বর্তমানে খুব আলাপ আলোচনা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ডেট ট্র্যাপ পলিসি। চীন করে কি, যে সকল দেশ আছে, যে গরিব দেশ যারা সহজে তার কাছ থেকে ঋণ নিলে তার ঋণ শোধ দিতে পারবে না, চীন করে কি তাদেরকে ঋণ দেয়, কিন্তু ঋণ দেয় এমন সব বিষয় বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো বাস্তবায়ন করে তাদের আসলে আর্থিক খুব বেশি লাভ হবে না, বরঞ্চ তারা চীনের ঋণের ফাঁদে আটকে যাবে। ঠিক আছে, মানে অনেকটা রিক্সাওয়ালাদেরকে এসি কিনে দেওয়ার মতো, ঠিক আছে। কারণ ওই কারেন্ট বিল দিতে দিতে সে শেষ হয়ে যাবে। তো চীন করে কি, বিভিন্ন দেশকে বা বিভিন্ন গরিব দেশকে বা যারা মাঝারি আয়ের দেশ তাদেরকে কি করে, এমন ঋণ দেয় যে ঋণগুলো হচ্ছে খারাপ ঋণ, মন্দ ঋণ আর কি, ব্যাড ডেট। ঠিক আছে, এই ঋণ দিয়ে তারা এমন এমন প্রকল্প বাস্তবায়ন করায় যে প্রকল্পগুলোতে চীনেরই লাভ হবে, ওই দেশের আসলে খুব বেশি লাভ হবে না। শেষ পর্যন্ত চীন যখন ওই টাকা চায় আর ওই দেশগুলো দিতে পারে না, তখন চীন কি করে, চীন তাদের সাথে তাদের কূটনৈতিক বিষয়াদি তখন হচ্ছে চীন মানে মানে প্রয়োগ করে আর কি, ঠিক আছে। এবং বলে যে তাইলে দাও, এখন তোমার দেশের একটা অংশ আমার লিখে দাও, বা এটা ব্যবহার করার অনুমতি দাও, বা এই সুবিধা আমাকে দাও। এভাবে তারা করে। যেমন যেমন শ্রীলঙ্কার, তারা কিন্তু হাম্বানটোটা বন্দর যেটা, সেই হাম্বানটোটা বন্দর কিন্তু একইভাবে চীন কি করছে, নিজেরা ইজারা নিয়ে নিছে। দেখো, চেকবুক ডিপ্লোমেসি বা ডেট ট্র্যাপ পলিসি, তাই হচ্ছে চীনের নীতি। তারপরে আমরা দেখি 191তম দেশ হিসেবে আইএমএফ এর সদস্যপদ লাভ করে। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। আইএমএফ হচ্ছে কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ কিন্তু হচ্ছে মানে এই যে আমাদের যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে আইএমএফ। অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে কে? আইএমএফ। অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বা মনিটারি ফান্ড এটা। এখন 191তম দেশ হিসাবে আইএমএফ এর সদস্যপদ লাভ করে কোন দেশ? আমরা জানি 191তম দেশ হিসাবে আইএমএফ এর সদস্যপদ লাভ করে হচ্ছে লিচেনস্টাইন, হ্যাঁ, আর 190তম ছিল হচ্ছে অ্যান্ডোরা। তাহলে 191তম দেশ হিসেবে আইএমএফ এর সদস্যপদ লাভ করে হচ্ছে লিচেনস্টাইন। বাবেল মানদেব শব্দের অর্থ কি? বাবেল মানদেব একটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী। এটা কি একটা গুরুত্বপূর্ণ প্রণালী? এই প্রণালী কোন জায়গায়? এই প্রণালী হচ্ছে তোমার একেবারে এই যে হর্ন অফ আফ্রিকার যে দেশগুলো আছে না, সো ইজি বলে আমরা যেগুলারে চিনি, যে হর্ন অফ আফ্রিকার যে 4টা দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, এই 4টা দেশ থেকে, মানে আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে হচ্ছে এই বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালীর অর্থ হচ্ছে, বাবেল মানদেব শব্দের অর্থ হচ্ছে গেট অফ টিয়ার্স বা অশ্রুর দরজা, ঠিক আছে। তারপরে আমরা দেখি বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান চ্যানেলকে, এটা গাবখান চ্যানেলকে বলা হচ্ছে বাংলার সুয়েজ খাল। তারপরে ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা। কি? জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা হচ্ছে ইউএনইপি। ইউএনইপি সদর দপ্তর কোথায়? ইউএনইপি সদর দপ্তর আমরা জানি হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। কেনিয়ার নাইরোবিতে হচ্ছে ইউএনইপি বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা সদর দপ্তর। এটা অনেকেই ভুল করে বারবার করে, হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে হবে। জাতিসংঘের কোন সংস্থার কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে? আমরা জানি জাতিসংঘের ওসি পরিষদ যেটা, সেই ওসি পরিষদের কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে। তাইলে জাতিসংঘের ওসি পরিষদের ইংরেজি ছিল হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল। এই ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে। এদের লাস্ট এলাকা ছিল হচ্ছে পালাউ।
পালাওয়ের স্বাধীনতার পর এরা আসলেই পালাই গেছে, ঠিক আছে, মানে এখন আর এরা কোনো কাজ কাম করে না, এদের কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে। এরপরে দেখি ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিকে রূপান্তর, মানে কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে এটা জানতে চেয়েছে। ডায়নামো, হ্যাঁ দ্রুত বলো, এটা সাধারণ বিজ্ঞান থেকে আসা একটা প্রশ্ন। ডায়নামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? আমরা জানি ডায়নামো চাকার সাথে লাগানো থাকে, আর চাকার শক্তি হচ্ছে মূলত যান্ত্রিক শক্তি। আর ডায়নামোর কারণে কি হয়? ডায়নামোর কারণে কি হয়? একটা তোমার হচ্ছে লাইটে যে আলো জ্বলে। এখন ডায়নামো কি করে? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এবং ধরে রাখে ব্যাটারির মাধ্যমে। পরে যখন দরকার হয় তখন ডায়নামোতে ওই সামনে যে আলো আছে সেটা জ্বলে। তারপরে বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর, 1943 সালে যে দুর্ভিক্ষ হয় সেইটা সেটা এই যে 50-এর মনন্তর নামে পরিচিত, সেটা হচ্ছে 50-এর মনন্তর নামে পরিচিত। বাংলাদেশে তো এরকম তোমরা জানো যে দুইটা মনন্তর হয়, ঠিক আছে, দুইটা ভয়াবহ এরকম মনন্তর হয়। একটা হচ্ছে তোমার এই ইংরেজি 1770, হ্যাঁ ইংরেজি 1770, আর বাংলা 1176, সেটা 76-এর মনন্তর। আর বাংলার ওই 1943-এর ইংরেজির এটা হচ্ছে বাংলা 1350, ঠিক আছে, বাংলা হচ্ছে 1350, এটাকে বলা হচ্ছে 50-এর মনন্তর। তো এই 1943-এর এই দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন এস এম সুলতান, এই সরি কি বলি, জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে বলা হয় শিল্পাচার্য। কি বলা হয়? শিল্পাচার্য বলা হয় জয়নুল আবেদিনকে, শিল্পাচার্য বলা হয় জয়নুল আবেদিনকে। কি বলা হয়? শিল্পাচার্য বলা হয়। এস এম সুলতান তিনি হচ্ছেন পেশিবহুল মানুষের ছবি আঁকার জন্য বিখ্যাত, পেশিবহুল মানুষের ছবি, ঠিক আছে, চর দখল, ফার্স্ট প্লান্টেশন, এগুলো হচ্ছে এস এম সুলতান। চিত্রা নদীর পাড়ে তার বাড়ি, চিত্রার পাড়ে বাড়ি, চিত্রা নদীর পাড়ে। আর জয়নুল আবেদিনের বাড়ি হচ্ছে কোথায়? ব্রহ্মপুত্রের পাড়ে, ঠিক আছে, ওকে। এরপরে দেখি বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা, এটা হচ্ছে মোস্তফা মনোয়ারের সৃষ্টি। মোস্তফা মনোয়ারের সৃষ্টি হচ্ছে কার্টুন সিরিজ মিনা। তারপরে দেখি কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? মৌলিক অধিকার রহিত হয় হচ্ছে কি জরুরি আইনের মাধ্যমে। যখন জরুরি অবস্থা দেওয়া হয়, জরুরি অবস্থাতে মৌলিক অধিকার থাকে না, জরুরি অবস্থা যখন জারি করা হয় তখন মৌলিক অধিকার রহিত হয়। তারপরে ভূমিকম্পের প্রাবল্য মাপার যন্ত্রের নাম হচ্ছে কোনটা? রিখটার স্কেল। ভূমিকম্পের প্রাবল্য মাপার যন্ত্র, কত জোরে হইছে, এটা কোন স্কেলে মাপা হয়? রিখটার স্কেলে ভূমিকম্পের প্রাবল্য মাপা হয়। ভূমিকম্প হইছে কিনা এটা বোঝা যায় সিসমোগ্রাফের মাধ্যমে, ঠিক আছে, যে ভূমিকম্প হইছে বা ভূমিকম্পের কোন জায়গায়, ওইটার কেন্দ্র কি বিষয়, এগুলা। তো ভূমিকম্পের প্রাবল্য মাপার যন্ত্র হচ্ছে রিখটার স্কেল। দ্য রিপাবলিক গ্রন্থ, দ্য রিপাবলিক রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিক। এবং দ্য রিপাবলিক গ্রন্থটা হচ্ছে মূলত কার? প্লেটোর। প্লেটোর গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিক। তাহলে দ্য রিপাবলিক গ্রন্থটা হচ্ছে কার? প্লেটোর। তারপরে আমরা দেখি মিলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কি হিসাবে অভিহিত করেছেন? মিলার একজন বিখ্যাত রাষ্ট্র মানে বিজ্ঞানী, এবং তিনি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা আছে তাদেরকে ইন্টারেস্টিং গ্রুপ বলেছেন। বলেছেন যে এদের কাজ কাম আসলে খুবই কি ইন্টারেস্টিং, ঠিক আছে, এরা হচ্ছে কি ইন্টারেস্টিং গ্রুপ। আচ্ছা, তারপরে অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নবাব হাসানুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানী কখনোই ছিলেন না, এটা জানতে হবে, হ্যাঁ এটা জানতে হবে। কিন্তু কিন্তু আচ্ছা, কিন্তু এই যে যেটা তোমার হচ্ছে কলকাতা সিটি কর্পোরেশনের যে মেয়র, এটা কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নবাব হাসানুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বলতে হবে। হ্যাঁ, এটা ছিলেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন তিনি মেয়র ছিলেন। আচ্ছা, এরপরে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? দ্বিতীয়বারের মতো বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? 1857, 1905, 1971, 1947। দ্বিতীয়বারের মতো বাংলা দ্বিখণ্ডিত হয়েছিল কত সালে? বাংলা দ্বিখণ্ডিত হয়েছে আমরা জানি প্রথমবার দ্বিখণ্ডিত হয়েছিল 1905-এ, যখন বঙ্গভঙ্গ হয়। এই সময় বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের সময় বাংলা কি হয়? প্রথমবার। এটা কি? এটা হচ্ছে প্রথমবার। আর দ্বিতীয়বার 1947-এ যখন ভারত বিভাগ হয়, 1947-এ যখন ভারত বিভাগ হয়, ভারত বিভাগের সময়
এই পশ্চিমবঙ্গ বা কলকাতা চলে যায় কার, পশ্চিমবঙ্গ চলে যায় ভারতের ইয়েতে, আর বাংলাদেশ চলে আসে পাকিস্তানের সাথে। কাজেই তখন বাংলা দ্বিতীয়বার দ্বিখণ্ডিত হয়। এরপরে দেখি সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় লেবানন এবং ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লেবানন ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কার মধ্যস্থতায়? লেবানন এবং ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও এই শান্তি চুক্তি কিচ্ছু হয় নাই, লেবাননে প্রতিনিয়তই ইসরায়েল হামলা করতেছে। তারপরে এখন তো আবার নতুন করে যুক্তরাষ্ট্র এবং মানে ইয়ের মধ্যেই তোমরা দেখলে যে ভয়াবহভাবে মানে কি বলবো, যুদ্ধ শুরু হয়ে গেল আর কি। ঠিক আছে, তো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি চুক্তিটা হয়েছিল আর কি। ঠিক আছে, লেবানন এবং ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তি। আর যুক্তরাষ্ট্র আর হচ্ছে তোমার ইরানের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছে মূলত পাকিস্তান। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার, আচ্ছা সোমপুর বিহার, তাহলে বিহারগুলো কি? বিহারগুলো ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিহারগুলো কি ছিল? বিহার মানে হচ্ছে মূলত বিদ্যালয়, যেখানে আসলে সবাই কি করে, পড়াশোনা করে। এখন এই বিহারগুলো বেশিরভাগই ছিল বৌদ্ধদের পড়াশোনার জায়গা। ঠিক আছে, নানা সময় বৌদ্ধরা যেখানে পড়াশোনা করেছে সেগুলো হচ্ছে এই বিহার। আমাদের দেশে এই যে তোমার নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা, সেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলে খ্যাত। সোমপুর বিহার যেটা, সেটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। নওগাঁ জেলায় সোমপুর বিহার অবস্থিত। ঠিক আছে, আচ্ছা বগুড়া জেলায় তো আমরা জানি যে পুন্ড্রনগর যেটা, তাই না? পুন্ড্রনগর, এবং পুন্ড্রনগরে থাকা সকল বিহার হচ্ছে এই বগুড়া জেলায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখি গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূঅভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে? ভূগোলের একটা বিষয়। গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূঅভ্যন্তরের কোন দুটি বিষয়কে, ভূগোল কার আছে দ্রুত একটু এগুলোর উত্তর করো তো ভাই। গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূঅভ্যন্তরের কোন দুটি রেখাকে, কোন দুটি স্তরকে পৃথক করেছে? আমরা জানি মূলত গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে। কাকে করেছে? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে এই গুটেনবার্গ বিযুক্তি রেখা পৃথক করেছে। ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন দুদু মিয়া। দুদু মিয়া ছিলেন হাজী শরীয়তুল্লাহর পুত্র। দুদু মিয়া কি ছিলেন? হাজী শরীয়তুল্লাহর পুত্র। তাহলে আচ্ছা এটা তো উল্টা দেখা যাচ্ছে, মানে হাজী শরীয়তুল্লাহর পুত্র ছিলেন হচ্ছে দুদু মিয়া। ঠিক আছে, ওকে। তাহলে ফরাজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন দুদু মিয়া। তিনি বলেছিলেন জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। কি বলেছিলেন? জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। তারপরে দেখি 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ। মুক্ত গণমাধ্যম মানে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা খুব ভালো আছে এরকম শীর্ষ দেশ কোনটা? নিশ্চয় এটা যুক্তরাষ্ট্র হওয়ার কথা, তাই না? মনে হইতে পারে আমাদের, কিন্তু আসলে ঘটনাটা ওই রকম না। যুক্তরাষ্ট্র কথা বলে ভালো কিন্তু কাজ করে খারাপ। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। 2026 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে, শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। এই যে নরওয়ে হচ্ছে শীর্ষ দেশ। নরওয়ে তোমরা দেখেছো যে এই যে ভাইকিংদের কথা তোমরা শুনেছো না? ভাইকিংরা একসময় ছিল নরওয়ের বিখ্যাত দস্যু জাতি, তাই না? শুধুমাত্র নরওয়ে না, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এই সবগুলোতে হচ্ছে ভাইকিংরা ছিল। আচ্ছা 2026-27 অর্থ বছরের বাজেটে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা কত নির্ধারণ করা হয়েছে? নতুন যে বাজেট, সেই বাজেটে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? তার মানে 12 মাসে তুমি কত টাকা আয় করলে তোমাকে কোনো কর দিতে হবে না। কর মুক্ত মানে তুমি আয় করতে পারবা কোনো ট্যাক্স ছাড়া। বছরে ন্যূনতম কত টাকা ইনকাম করলে, সর্বোচ্চ কত টাকা ইনকাম করলে তোমার ট্যাক্স দিতে হবে না। এটা আমরা জানি যে 4 লাখ টাকা, তার মানে মান্থলি 35,000 টাকা। মান্থলি 35ও না পুরা, মানে 30-এর কিছু বেশি আর কি। কত? 33,000 সামথিং টাকা। ঠিক আছে, তুমি হচ্ছে কি করতে পারবা, আয় করতে পারবা, তার জন্য কর দিতে হবে না। কিন্তু 4 লাখের উপরে যদি তোমার বাৎসরিক আয় যায়, তাহলে সেটার জন্য তোমাকে কর পরিশোধ করতে হবে। 1 মে 2026 ওপেক ও ওপেক প্লাস ত্যাগ করে কোন দেশ? ওপেক এবং ওপেক প্লাস, ওপেক হচ্ছে কি পেট্রোলিয়াম জাতীয় পণ্যের কার্টেল, তাই না? ওপেক হচ্ছে কি পেট্রোলিয়াম জাতীয় পণ্যের কার্টেল। পেট্রোলিয়াম জাতীয় পণ্য, পেট্রোলিয়াম জাতীয় পণ্য কোনগুলো? পেট্রোলিয়াম জাতীয় পণ্য কোনগুলো? যত তেল এবং তেলজাত যত খনিজ আছে, তেলজাত যত খনিজ সব হচ্ছে কি মানে এই পেট্রোলিয়াম জাতীয় তোমার হচ্ছে পণ্য। তাহলে এই পেট্রোলিয়াম জাতীয় পণ্যের কার্টেল হচ্ছে ওপেক এবং ওপেক প্লাস। সংযুক্ত আরব আমিরাত 2026-এর
মেতে ইরানের এই যে 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 ঝামেলাগুলো চলছে এগুলোর প্রতিবাদে তারা ওপেক এবং ওপেক প্লাস ত্যাগ করেছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটার ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী হাসান। সৈয়দ আলী হাসানের বাড়ি হচ্ছে মাগুরা, মাগুরা জেলার আলুকদিয়ায়। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর সৈয়দ আলী হাসান। তারপরে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটা? কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? আমরা জানি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে কোনটা? ধূমকেতু, তাই না? ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা। নর্মালি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা হচ্ছে কিছু বিষয় পত্রপত্রিকা সাহিত্যের এই কিছু বিষয় মানে আসতে পারে পরীক্ষায়, এগুলো একটু পড়ে যেতে হবে। কাজী নজরুল ইসলামের ছদ্মনামও কিন্তু কি ছিল? ধূমকেতু ছিল। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কিন্তু ধূমকেতু ছিল। ধূমকেতু হচ্ছে তার পত্রিকার নাম। এরপরে আমরা দেখি বাংলা নামের উৎপত্তি বিষয়ে কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ রয়েছে? বাংলা নামের উৎপত্তি বিষয়ক কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ রয়েছে বাংলা নামের উৎপত্তি বিষয়ে? বাংলা নাম আমরা জানি যে বাংলা সর্বপ্রথম আসছে বঙ্গের সাথে আইল যোগে বাঙ্গালা, সেখান থেকে আস্তে আস্তে কি বাংলা। বাংলা এই নামের উৎপত্তি বিষয়ক কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ রয়েছে এরকম প্রশ্ন এসেছে। আমরা জানি যে বাংলা এই নামটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে আবুল ফজল। কে ব্যবহার করেন? আবুল ফজল। আবুল ফজলকে আবুল ফজল আল্লামিও বলা হয়, তাহলে আমরা আল্লামিও লিখে দিলাম। আবুল ফজল আল্লামি ছিলেন কার? সম্রাট আকবরের, সম্রাট আকবরের মানে সভাসদ এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী। আইনি আকবরী গ্রন্থটা তিনি লিখেছেন। এই আইনি আকবরী মানে আইনি আকবরী তো মূল গ্রন্থ না, মূল গ্রন্থের নাম হচ্ছে আকবরনামা। এই আকবরনামার আইনি আকবরী নামক যে অংশটা আছে সেই আইনি আকবরীতে বারবার এই বাংলা নামের উৎপত্তি বিষয়ক সেখানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, আইনি আকবরী হচ্ছে মানে আকবরনামার একটা পার্ট। 52তম G7 শীর্ষ সম্মেলন সম্প্রতি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? 52তম G7 বা গ্রুপ অফ 7 বিশ্বের উন্নত 7টা দেশ, এই উন্নত 7 দেশ বা শক্তিশালী অর্থনৈতিকভাবে 7 দেশ, এদের সম্মেলন সম্প্রতি হয়েছে ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সে এদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, তারপরে দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার উপর নির্মিত চলচ্চিত্র, মানে এই যে একটা প্রামাণ্যচিত্র লেট দেয়ার বি লাইট, এই চলচ্চিত্র কার? জহির রায়হানের। জহির রায়হান মানে অনেকগুলো এই তথ্যচিত্র নির্মাণ করেছেন। একটা হচ্ছে ধরো স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড, তারপরে হচ্ছে লেট দেয়ার বি লাইট, তাহলে স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট, তারপরে হচ্ছে কি আরো আছে অনেক, মানে মনে পড়ছে না এই মুহূর্তে, অনেকগুলো আছে। আলমগীর কবিরের বিখ্যাত হচ্ছে ধীরে বহে মেঘনা, ধীরে বহে মেঘনা। হ্যাঁ, মানে চাষী নজরুল ইসলামের হচ্ছে তোমার এই যে হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড। ঠিক আছে, এগুলো হচ্ছে চাষী নজরুল ইসলামের। এরপরে আমরা দেখি পরিপূরক দ্রব্যের উদাহরণ, অর্থনীতি থেকে আসা প্রশ্ন, কোনটি কোনটার পরিপূরক? পরিপূরক দ্রব্যের উদাহরণ। নর্মালি নর্মালি পরিপূরক দ্রব্য কাদেরকে বলা হয়? পরিপূরক দ্রব্য একটার একটার পরিপূরক না, এইটা পরিপূরক দ্রব্য কাকে বলা হয়? কাদেরকে বলা হয় পরিপূরক দ্রব্য? যেটার যেটা একটা কিনলে আরেকটা ছাড়া সেটা চলতে পারে না, সেটা হচ্ছে কি পরিপূরক দ্রব্য। তাহলে ধরো তুমি একটা গাড়ি কিনছো, একটা গাড়ি কিনছো, এই যে দেখছো না রিসেন্টলি তেলের অভাব হয়েছিল, তেলের অভাব হওয়ার পরে কি সব গাড়ি বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে গাড়ি হইলে তেল ছাড়া চলতে পারে না। ঠিক আছে, তাইলে কি? তাহলে সেটা পরিপূরক দ্রব্য। আর সম্পূরক দ্রব্য কোনটা? যেটা একটা আরেকটা সম্পূরক। চা অথবা কফি দুইটার কি বিষয় একই, চা খাইলেও চলে কফি খাইলেও চলে, জিজ্ঞেস না চা না কফি। ঠিক আছে, এরপরে চিনি গুড় দুইটারই ইয়ে কি মিষ্টতা, মিষ্টি দুইটাই, ইভেন স্যাকারিন। তাইলে চিনি বা গুড় যে কোনো একটা খাইলেই চলে। আটা ও ময়দা দুইটা দিয়েই রুটি বানানো সম্ভব। তাইলে দেখো, আর অকটেন গাড়ি এটা তো একটা আরেকটার কি সম্পূরক না, বরঞ্চ একটা আরেকটার কি পরিপূরক। ঠিক আছে, তোমার হচ্ছে মানে যদি তুমি গাড়ি চালাতে চাও তোমার তেল লাগবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখি আইএমএফ এর বর্তমান প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস। ঠিক আছে, এইটা আগে ছিলেন গীতা গোপীনাথ, চেঞ্জ হয়েছেন 2024 থেকে 26 পর্যন্ত। পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস হচ্ছেন প্রধান অর্থনীতিবিদ।
হর্ন অফ আফ্রিকা জলদস্যুদের থেকে চীনের জাহাজ রক্ষার জন্য চীন ঘাঁটি বানিয়েছে কোথায়? জিবুতিতে। দেশের বাইরে চীনের প্রথম ঘাঁটি হচ্ছে জিবুতিতে। এর আগে চীন দেশের বাইরে কোথাও ঘাঁটি বানায়নি, বাট মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক জায়গায় ঘাঁটি বানিয়েছে, চীন বানায়নি। হর্ন অফ আফ্রিকা জলদস্যুদের থেকে চীনের জাহাজ রক্ষার জন্য চীন ঘাঁটি বানিয়েছে জিবুতিতে। ওই যে বললাম গেট অফ টিয়ার্স, বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালীর মুখে। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? আমরা জানি যে জাপানের ফুজিয়ামা এটা কিন্তু একটা বিখ্যাত পর্বত। কোন ধরনের পর্বত সেই আলাপে পরে আসি, বাট জাপানের ফুজিয়ামা কিন্তু দেখতে খুবই সুন্দর। তোমরা দেখেছো কিনা একদম যখন শ্বেত শুভ্র বরফে ঢাকা থাকে, যখন শ্বেত শুভ্র বরফে ঢাকা থাকে, সেই শ্বেত শুভ্র বরফে ঢাকা এই ফুজিয়ামা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগে, তাই না? মনে হয় যেন একদম আঁকা ছবি। আর এই ফুজিয়ামাটা মূলত হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তার মানে এরা হচ্ছে এই যে দিন দিন এই যে লাভা সঞ্চয় করে তারপরে ফুলে ফেপে একবারে ইয়ের উপরে তৈরি হয়েছে আর কি, ভূপৃষ্ঠের উপরে এটা তৈরি হয়েছে। ফুজিয়ামা সঞ্চয়জাত পর্বত। তারপরে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া গ্রামগুলোকে পুঞ্জি বলে। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়? সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এটা নিয়ে তোমরা অনেকেই বাংলাদেশ দাগাই দিবা আমরা জানি, এবং এটা তোমরা দাগাইছো আর কি অনেকেই, বাট আসলে এটা কিন্তু কি হবে না। এটা কিন্তু বাংলাদেশ হবে না, এটা ভারত হবে, ভারত। গাধার দল, তোমরা উত্তর করতে অনেক দেরি করছে, একটু দ্রুত দ্রুত উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এটা হচ্ছে ভারত। তারপরে আমরা দেখি দেশে কবে 5G চালু হয়। ঠিক আছে, দেশে কবে 5G চালু হয় সেটা জানতে চেয়েছে। এইটা আসলে মানে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দেয়, এটা মনে রাখা খুব কঠিন, কবে 3G, কবে 4G, কবে 5G চালু হয়েছে। তবে যেহেতু সর্বশেষ 5G চালু হয়েছে, এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দেয়া হয়েছে। হ্যাঁ, 12ই ডিসেম্বর, হ্যাঁ ঠিক আছে, দেশে 5G চালু হয়েছিল, ঠিক আছে, পরীক্ষামূলকভাবে। জার্মানির বর্তমান চ্যান্সেলরকে? জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন পরপর 4 বছর জার্মানির মানে 4 মেয়াদে জার্মানির চ্যান্সেলর। তারপর ফ্রিডরিক মের্জ হয়েছেন, জার্মানির চ্যান্সেলর হয়েছেন ফ্রিডরিক মের্জ। আচ্ছা, নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত? নিউ ক্যালিডোনিয়া হচ্ছে ফ্রান্সের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ফ্রান্সের এখন পর্যন্ত দখল করা ভূমি হচ্ছে নিউ ক্যালিডোনিয়া। ফ্রান্স কিন্তু চরম উপনিবেশিক একটা দেশ ছিল, নিউ ক্যালিডোনিয়াতে ফ্রান্স তাদের উপনিবেশ বানিয়েছে। ডাব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ডাব্লিউএফপি সদর দপ্তর অবশ্যই রোমে, কারণ খাবার দাবার নিয়ে কাজ করে এরকম সংস্থার সদর দপ্তর রোমে। এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমাদেরকে বলেছি। এসডিজি সুনির্দিষ্ট লক্ষ্য, এসডিজি হচ্ছে কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি কি? এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ডেভেলপমেন্ট গোলস। তাইলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এটা হচ্ছে তোমার যখন এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যখন শেষ হয়ে গেছে 2016 থেকে 2030 মেয়াদে 15 বছরের জন্য আবার এটা বাস্তবায়নের জন্য নেওয়া হয়েছে। আর এমডিজির মেয়াদ ছিল 8টা, বাট এসডিজির সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে 169টা, ঠিক আছে, 169টা সুনির্দিষ্ট লক্ষ্য। আর এমনি লক্ষ্য হচ্ছে কয়টা? 17টা। তাহলে 17টা লক্ষ্য, 169টা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট। 169টা সুনির্দিষ্ট লক্ষ্য বা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে টার্গেট। এরপরে দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে ব্যবহৃত দুটি রং হচ্ছে লাল ও হলুদ। লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের মানচিত্র। মুক্তিবেটি বলা হতো কাকন বিবিকে? কাকন বিবিকে বলা হতো মুক্তিবেটি। তিনি মুক্তিযুদ্ধ করেছেন বটে, কিন্তু সরাসরি কোনো স্বীকৃতি তিনি পাননি। কাকন বিবিকে মুক্তিবেটি বলে ডাকা হয়। কাকন বিবিকে কি বলা হয়? মুক্তিবেটি বলে ডাকা হয়, ঠিক আছে। তাকে কয়েকবার করে মানে স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে পরবর্তীতে নানা জটিলতায় সেই বিষয়টা আর হয়ে ওঠেনি। এরপরে আচ্ছা আচ্ছা, ফোর্থ স্টেট বলা হয় কোনটিকে? ফোর্থ স্টেট বলা হয় বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদপত্রকে। সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের
চতুর্থ স্তম্ভ। বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়। বিশ্ব ব্যাংক গ্রুপ হচ্ছে মানে 5টা সংস্থা আছে। আইবিআরডিটা হচ্ছে মূলত বিশ্ব ব্যাংক, এগুলো আমি বহুবার পড়িয়েছি, তারপর আমি আবার বলে দিচ্ছি। আইবিআরডিটাই মূলত বিশ্ব ব্যাংক, তার সাথে হচ্ছে আইএফসি আছে, মিগা আছে, আইডিয়া আছে, আইসিএসআইডি আছে। তাহলে 1 2 3 4 5, এই 5টাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বিশ্ব ব্যাংক গ্রুপ। তাহলে এর সদস্য নয় কোনটা? আইডিএ সদস্য, মিগা সদস্য, আইসিএসআইডি সদস্য, আইএমএফ কি ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য নয়। তাহলে বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় কোনটা? বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় আইএমএফ। আইএমএফ বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়। তারপরে সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ? সিয়াচেন হিমবাহ বিরোধপূর্ণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। সিয়াচেন গ্লেসিয়ার এটা বিরোধপূর্ণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এটা বিরোধপূর্ণ। এরপরে বাংলাদেশে বাস করে না এরকম উপজাতি কোনটা? সাঁওতাল বাংলাদেশে বাস করে, মুরং বাস করে, গারো বাস করে, মাউরি কি বাস করে না। তাহলে মাউরি হচ্ছে এরকম উপজাতি। মাউরিরা বসবাস করে কোথায়? নিউজিল্যান্ডে। 2026 বিশ্বকাপে সর্বমোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ অনুষ্ঠিত হবে কয়টা? 104টা। 104টা ম্যাচ অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপে। তারপরে কোনটি মুদ্রাস্ফীতির কারণ নয়? মুদ্রাস্ফীতির কারণ নয় কোনটি? অর্থের যোগান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, মজুরি ও বেতন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি কোনোভাবেই সম্ভব না। মজুরি ও বেতন বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি না, এইখানে মজুরি বেতন বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি হতে পারে, বাড়তে পারে। উৎপাদন বৃদ্ধি, অর্থের যোগান বৃদ্ধি, অর্থের যোগান বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি পেলে কখনো কি মুদ্রাস্ফীতি হয়? নাকি জনসংখ্যা বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হয়? বলো, মুদ্রাস্ফীতি মানে কি? যখন তোমার মানে ক্রয় ক্ষমতার আসলে যে নর্মাল সিস্টেমটা আছে তার চেয়ে বেশি টাকা যখন মানুষের কাছে চলে আসে, ঠিক আছে, বাজারে যে পরিমাণ পণ্য থাকে তার চেয়ে বেশি টাকা যখন মানুষের কাছে চলে আসে, তখন মুদ্রাস্ফীতি, সেটা মানে সেটাকে মুদ্রাস্ফীতি বলা হয়, বা সেটাই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতি। তাহলে কোনটা মুদ্রাস্ফীতির কারণ নয় সেটা জানতে চেয়েছে। মুদ্রাস্ফীতির কারণ নয় কোনটি? ঠিক আছে, মজুরি ও বেতন বৃদ্ধি পেলে কি মুদ্রাস্ফীতি হতে পারে? অবশ্যই, কিন্তু কারণ নয় কোনটি? আচ্ছা, উৎপাদন বৃদ্ধি মুদ্রাস্ফীতির কারণ নয়, তাই না? অর্থের যোগান বৃদ্ধি এটা মুদ্রাস্ফীতির কারণ, জনসংখ্যা বৃদ্ধি মুদ্রাস্ফীতির কারণ, মজুরি বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির কারণ, উৎপাদন বৃদ্ধি এটা কোনো ক্রমেই মুদ্রাস্ফীতির কারণ নয়। তারপরে এরিস্টটল তার কোন গ্রন্থে প্লেটোর তুলনায় অধিকতর বাস্তব ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোর বিচার বিশ্লেষণ করেছেন? সমাজ বিজ্ঞান থেকে আসা প্রশ্ন। এরিস্টটল তার কোন গ্রন্থে প্লেটোর তুলনায় অধিকতর বাস্তব ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোর বিশ্লেষণ করেছেন? পলিটিক্স, রিপাবলিক, লাইসিয়াম, ডেমোক্রেটিয়া। আমরা জানি এরিস্টটল এটা কোথায় করেছেন এত তোমার বোঝার দরকার নেই, এরিস্টটলের গ্রন্থ সম্পর্কে তুমি জানো একটাই। এরিস্টটলের গ্রন্থ কোনটা? পলিটিক্স, রিপাবলিক, লাইসিয়াম, ডেমোক্রেটিয়া। বলো এরিস্টটলের গ্রন্থের নাম কি? এটা পারলেই মোটামুটি প্রশ্ন তোমরা পাচ্ছ। বলো, রিপাবলিক তো প্লেটোর, তাহলে বাদ থাকলো কোনটা? এরিস্টটলের গ্রন্থ থাকলো তো একটাই, সেটা হচ্ছে পলিটিক্স। পলিটিক্স হচ্ছে এরিস্টটলের গ্রন্থ, এই গ্রন্থেই তিনি রাষ্ট্রীয় কাঠামোর বিচার বিশ্লেষণ করেছেন। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আকাশ অর্থনীতি না, বাজার অর্থনীতি না, বৈশ্বিক উষ্ণায়ন না, এটা হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। বারবার অসংখ্যবার এই প্রশ্ন বিভিন্ন সময় এসেছে, খুব ভালো করে এটা একটু দেখতে হবে। কাকে সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়? হাভিয়ের ব্রেসি, অগাস্ট কোত, ইবনে খালদুন, বার্ট্রান্ড রাসেল। সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়, সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয় কাকে? সমাজবিজ্ঞানের আদি জনক বলা হচ্ছে কাকে? হাভিয়ের ব্রেসিকে? কাকে? মুকাদ্দিমার লেখক যিনি, ঠিক আছে, কিতাবুল ইবারের লেখক যিনি, সেই ইবনে খালদুনকে বলা হয় সমাজবিজ্ঞানের আদি জনক। আর নর্মালি তো অগাস্ট কোতকে তো সমাজবিজ্ঞানের জনক বলাই হয়। ঠিক আছে, তারপরে দেখি ব্ল্যাক ক্যাপস বলা হয় কোন ক্রিকেট দলকে? ব্ল্যাক ক্যাপস বলা হয় আমরা জানি নিউজিল্যান্ড, তাদের তো মানে তাদেরকে বলা হয় ব্ল্যাক ক্যাপস, এবং তাদেরকে ওই যে কিউই বলে ডাকা হয়। আবার কি বলা হয়? কিউই। কিউই মূলত তাদের পাখির নাম আর কি, বাট তাদেরকে কিউই বলে ডাকা হয়। এছাড়া
নিউজিল্যান্ডের বিখ্যাত আদিবাসীরা হচ্ছে মাউরি। মাউরি, এই মাউরিরা হাকা করে, হাকা। ঠিক আছে, তাহলে ব্ল্যাক ক্যাপস বলা হয় কাকে? নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। যাই হোক, তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের মতো ক্লাস, বা তোমাদের আজকের ক্লাসের মূল বিষয় বা মূল প্রশ্ন। অলরেডি আজান দিয়ে দিছে, আমরা আমাদের আজকের ক্লাসকে আর খুব বেশি দীর্ঘায়িত করব না, আমরা শেষ করে দেব। কিন্তু তার আগে আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সেগুলোর উত্তর তোমাদেরকে দেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই একটু আমাকে সেটা জানাবা, আমরা সেগুলোর উত্তর দেব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? হুম, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, শোনো, তোমাদেরকে বলি, ডিসিইউ এর প্রশ্ন নর্মালি খুব সহজ হবে, বাট কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমরা কি উত্তর করতে পারবা না নর্মালি। ঠিক আছে, দেখা যাবে যে প্রশ্নটা এমন যেটা আসলে চূড়ান্ত আনকমন, মানে ওই টাইপের প্রশ্ন আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা সম্ভব না বা আসা উচিত না, কিন্তু তারপরও ওইগুলো আসবে, তোমাদেরকে এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, বা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। বাট 50টা প্রশ্নের মধ্যে 40-42টা থেকে 45টা প্রশ্ন তোমরা পাবা খুবই সহজ, এক্সট্রিম রকম সহজ। হ্যাঁ, এবং আমাদের ক্লাসগুলো থেকে আশা করা যায় তোমরা সরাসরি কমন পেয়ে যাবা। ঠিক আছে, এবং খুব সহায়ক হবে আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য। তো যাই হোক, আজকের মতো আমরা শেষ করবো। পিডিএফ পাবা, পিডিএফ এর জন্য তোমরা অবশ্যই আমার মনে হয় যে তোমরা মেসেঞ্জারে নক দিও। হ্যাঁ, পিডিএফ কোথায় পাবে এই বিষয়টা জানাই দিবে। আর এখানে পোস্টের নিচে পিডিএফ দিবে কিনা আমি শিওর না, সম্ভবত টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দিবে। ঠিক আছে, তোমরা আমাদের ফেসবুক পেজে টেক্সট করলে, মেসেজ করলে তোমাদেরকে দিবে। আর ক্লাসটা তোমরা শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধবরা যেন উপকৃত হয়। ক্লাসটা শেয়ার করে দিলে তারা আরও বেশি উপকৃত হবে। আশা করবো তোমাদের এক্সাম অনেক ভালো হবে ভাই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকছে, শুভকামনা থাকছে, ভালোবাসা থাকছে। আল্লাহ হাফেজ।